দিলাম। তখন উর্মি ম্যাডাম সুমিকে বলেন, কিরে সুমি, তুই খাবার টেবিল ছেড়ে ওই ছোট লোকটার সাথে গিয়ে খাবার খাচ্ছিস কেন? আপু, আমার ইচ্ছা করছে তাই। ফুফু ফুফা, তোমরা সুমিকে কিছু বলছো না যে? কি বলবো? ওই ছোট লোকটার সাথে বসে খাবার খাচ্ছে আর তোমরা কিছু বলছো না যে? দেখো উর্মিমা, সুমি এখন প্রাপ্তবয়স্ক একটা মেয়ে। ও নিজের বুঝটা এখন বুঝতে পারছে, কার সাথে চলাফেরা করলে ভালো হবে আর কার সাথে চলাফেরা করলে খারাপ হবে, সেটাও নিজেই বুঝতে পারে। তাই বলে উর্মি, এসব কথা বাদ দে, তুই খাবার খেয়ে নে। রাহুল বাবা, তোর কি কিছু লাগবে? না ফুপু। আরে মা, আরেকটুকু খাবার দাও। দেখছো না আগে থেকে কেমন যেন শুকিয়ে গেছে। ওই ফাজিল, আমি শুকিয়ে গেছি কোথায়? দেখছিস না মোটা হয়ে গেছি? হ্যাঁ, সেটাই দেখতে পাচ্ছি। তুই দেখতে পাবি, তুই তো আস্ত একটা ফাজিল। তুই একটা ফাজিল। খাবার খা চুপচাপ। এইদিকে উর্মি রাগে ফুঁসছে। ভেবেছিল সে এখানে রাহুলকে এনে ইচ্ছে মতো অপমান, কিন্তু এখানে তো তোর উল্টো, সবাই রাহুলকে নিয়ে কথা বলছে। উর্মি খাওয়া শেষ করে তার রুমে চলে গেল। এদিকে রাহুল খাবার খেয়ে যেই তার রুমে যাবে, তখন ফুফু আর ফুফা রাহুলের সামনে এসে বললেন, আর কত অপমান সহ্য করবি তুই রাহুল? চাকরের আবার মান অপমান, এই তো আর কয়েকটা দিন, তারপর ম্যাডাম তো ওনার স্বামীর বাড়ি চলে যাবেন। সত্যি কথাটা বলে দে না এবার উর্মিকে, তাহলে তোর সাথে অন্তত খারাপ ব্যবহার আর করবে না। সেটা আমি চলে যাওয়ার কয়েকটা দিন আগে উনাকে বলবো। তুই চলে যাওয়ার কয়েকটা দিন মানে? আরে ও কিছু না, তোমরা টেনশন করো না, আমি নিয়ে যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো। কালকে তুমি আমায় নিয়ে কলেজে যাবে। পারবো না। ও বাবা, ও মা, বলো না আমায় নিয়ে কালকে কলেজে যেতে। আর নাটক করতে হবে না। আচ্ছা নিয়ে যাব, কিন্তু কিন্তু কি রে রাহুল? ম্যাডাম, এই নিয়ে চিন্তা করতে হবে না, আমি উর্মিকে বুঝিয়ে বলবো, তাহলে উর্মি বুঝবে। আচ্ছা গুড নাইট। পরের দিন সকালে রাহুলের ঘুম ভাঙলো কারো গরম নিঃশ্বাস। তখন রাহুল তাকিয়ে দেখে সুমি তার কাছে। এটা দেখে রাহুল এক লাফে বিছানা ছেড়ে মাটিতে গিয়ে পড়ল। তখন সুমি বলল, এটা কি হলো? তুই কি করছিলি এটা? একটু মিষ্টি খাওয়ার জন্য আসছিলাম। মিষ্টি খাবি তো আমার কাছে কি? এ মা, তুমি তো মিষ্টি বয়, তাই তো তোমার কাছে মিষ্টি খাওয়ার জন্য আসছি। তুই কি রুম থেকে যাবি না আমি চলে যাব? নাটক করে লাভ নেই, তোমরা এক সপ্তাহ আমাদের এখানে থাকবে। জীবনেও না। বেশি কথা না বলে রেডি হয়ে নাও, একটু পরে কলেজে যেতে হবে। এত সকালে? আমাদের ক্লাস 9টায় শুরু, আর এখন 7:50 বাজে। আচ্ছা তুই যা, আমি নিচে আসছি। আচ্ছা, ওটা কি তোমার ডান পাশে? কো? রাহুল তার ডান পাশে তাকাতেই সুমি রাহুলের বাম গালে একটা চুমু দিয়ে দৌড়ে পালে। রাহুল কি বলবে বুঝতে পারছে না। তারপর রাহুল ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে চলে গেল। বাথরুম থেকে ফ্রেশ হয়ে নিচে গিয়ে সকালের নাস্তা করে সুমির জন্য অপেক্ষা করতে। কিছুক্ষণ পর সুমি চলে আসে। তখন রাহুল আর সুমি বের হলো বাসা। রাহুল যে গাড়িতে গিয়ে বসবে, তখন সুমি বলল, ওদিকে কোথায় যাচ্ছ? কেন গাড়িতে যাবি না? না। তাহলে হেঁটে যাবি কি? না। তাহলে কলেজে যাবি কিসে করে? বাইকে করে যাব। বাইক পাবি কোথায়? আর আমি তো বাইক চালাতে পারি না। মিথ্যা বলবে না, আমি জানি তুমি বাইক চালাতে পারো, আর বাইক গ্যারেজে আছে, নিয়ে আসো গিয়ে। গাড়ি থাকতে বাইক কেন? আমার ইচ্ছে তাই। আমি পারবো না। পারবে না তো তুমি? না। মা, বাবা, মা বাবা, কোথায় তোমরা? এই চুপ, যাচ্ছি আমি। চাবি কই? বাইকে আছে। তারপর গ্যারেজে গিয়ে দেখতে পেলাম একটা নতুন বাইক, অ্যাপাচি আরটিআর 164B। তারপর বাইক স্টার্ট দিয়ে আমি গেটের সামনে এসে দাঁড়ালাম। সুমি এসে পিছনে বসলো। তখন আমি বললাম, এই নতুন বাইকটা কার জন্য কিনে আনা হয়েছে? তোমার জন্য। আমার জন্য মানে? যেদিন আমি শুনলাম তুমি আর উম্মি আপু আমাদের বাসায় আসবে আর এক সপ্তাহ থাকবে, তখন আমি প্ল্যান করে বাবাকে বলে বাইক কিনে নিয়ে আসলাম। আর তুমি এভাবে আমায় নিয়ে প্রত্যেক দিন কলেজে নিয়ে যাবে। বাহ, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙবে। তুমি কি বললে এক্ষুনি? কিছু না, এই বলে আমি বাইক চালানো শুরু করলাম। কিছু দূর আসার পর সুমি আমায় জড়িয়ে ধরলো শক্ত করে। আমার কেন যেন অস্বস্তি হচ্ছিল। আমি তখন বাইকটা রাস্তার পাশে দাঁড় করালাম। কি হলো? তুই এভাবে আমায় জড়িয়ে ধরেছিস কেন? আমার ভয় করে তাই। ভয় যখন করে তাহলে বাইকে আসার জন্য পাগল হয়েছিলি কেন? সাথে তুমি আছো তাই। তুই যদি এভাবে জড়িয়ে ধরিস তাহলে আর বাইক চালাবো না, আর তোর কলেজ মিস হয়ে যাবে। তাহলে তো তোমার সাথে আরো সময় কাটাতে পারবো ভালো করে। কি বলো তুমি? দেখ বোন, তুই এসব কেন করছিস বলতো? কি বললি? তুই আমাকে তুই করে বলছিস কেন? আমি তোর কোন সম্পর্কে বোন লাগি? কেন, ফুফাতো বোন? তুই তো আর নিজের ফুফাতো ভাই না, আর এখন ফুফাতো ভাই বোনের মাঝে এসব হয়? কিসব হয়? প্রেম, ভালোবাসা, বিয়ে, বাচ্চা। চুপ কর, আমি নিয়ে যাচ্ছি তোকে। এই বলে রাহুল গাড়ি চালানো। কি হলো? বসে বললে যে? ম্যাডাম কল দিয়েছিল। আর আর কি? এখন বাসায় না গেলে আমার অবস্থা খারাপ করে দিবে বলেছে। আরে আপু কিছু করবে না, তোমায় ভয় দেখাচ্ছে আপু। না, লেট করা যাবে না। ম্যাডাম রেগে আছে অনেক। তুই বাইকে উঠে পড়। বাসায় গিয়ে আগে ম্যাডামের মেজাজটা ঠান্ডা করতে হবে, তা না হলে ম্যাডাম আমার অবস্থা খারাপ করে দিবে।
তুমি না বললে আমায় কি বলবে? বেঁচে থাকলে পরে বলবো। তুই তাড়াতাড়ি করে বাইকে ওঠ। উঠছি। সুমি মন খারাপ করে বাইকে উঠে পড়লো। রাহুল বাইক চালাতে শুরু করে কিছুক্ষণ পর রাহুল বাসে এসে পৌঁছে দেয়। সুমিকে নামিয়ে দিয়ে রাহুল বাইকটা গ্যারেজে রেখে সোজা উর্মির দরজার সামনে গিয়ে কড়া নাড়লো। তখন উর্মি বলল, ভেতরে আয়। আমি ভিতরে ঢুকতেই ম্যাডাম আমার সামনে এসে আমার গালে তার হাত দিয়ে 2 বার মালিশ করে দিল। সাথে সাথে 2 হাত দিয়ে আমি আমার গালটা চেপে ধরি। এত জোরে মেরেছে, গালে ব্যথা করছে। আমি আমার হাতে দেখলাম রক্ত লেগে আছে। আমার আর বুঝতে বাকি রইল না ম্যাডামের থাপ্পড়টা এতটা জোরে মেরেছে যার জন্য আমার ঠোঁট কেটে রক্ত পড়ছে। তখন ম্যাডাম রাগী কণ্ঠে আমায় বলে, তোকে এখানে কেন নিয়ে আসছি আমি? মাথা নিচু করে বললাম, ম্যাডাম আপনার সাথে থাকার জন্য। তাহলে তুই কি করেছিস? আসলে ম্যাডাম ফুপু আর ফুপা আমায় বলল যাওয়ার জন্য, তাই। তোরে আমি কি বললাম? আমার মুখের উপর কখনো কোনো কথা বলবি না। তাহলে তুই আমার মুখে মুখে তর্ক কেন করছিস? ম্যাডাম ভুল হয়ে গেছে আমার, ক্ষমা করে দেন। যা গাড়িতে গিয়ে বস, আমি আসছি। আর শোন, আর যদি এমন ভুল করিস তাহলে তোর কি হাল করব সেটা আমি নিজেই জানি না। আমি গাড়ির কাছে চলে এলাম। এইদিকে মাথাটাও ঘুরছে, কত জোরে বেড়েছে থাপ্পড়টা। কিছুক্ষণ পর উর্মি গাড়িতে এসে বসলো। তখন রাহুল বলল, ম্যাডাম কোথায় যাব? তুই গাড়ি চালানো শুরু কর, আমি বললে গাড়ি থামাবি। রাহুল গাড়ি চালানো শুরু করলো। কিছু দূর যাওয়ার পর উর্মি রাহুলকে একটা বড় শপিং মলের সামনে গাড়ি থামাতে বলল। রাহুল গাড়ি থামিয়ে দরজা খুলে দিল। উর্মি কিছু দূর গিয়ে আবার ফিরে এসে বলল, তুই এখানে থাকবি। আর হ্যাঁ, মনে রাখিস, ছোট লোকের বাচ্চা, আমার এই গাড়ির দাম অনেক। যদি গাড়ির কিছু হয় তাহলে তোর কপালে শনি আছে। জি ম্যাডাম। উর্মি চলে গেল শপিং মলের ভেতরে। কিছুক্ষণ পর উর্মি একটা ব্যাগ হাতে নিয়ে বের হল। গাড়ির কাছে আসতে রাহুল দরজা খুলে দিল। উর্মি গিয়ে গাড়িতে বসলো। রাহুল গাড়ি চালানো শুরু করলো। রাহুল বলল, ম্যাডাম এখন কোথায় যাবেন? ফুফুদের বাড়িতে। রাহুল তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য একটা শর্টকাট রাস্তা নিয়ে নিল, যেটা আজকে সুমি দেখিয়ে দিয়েছিল কলেজে যেতে। রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে উর্মি রাহুলকে বলল, এই গাড়ি থামা। কেন? আমি হাওয়াই মিঠাই খাবো। ম্যাডাম সন্ধ্যা হয়ে যাচ্ছে আর এই রাস্তা খুব একটা ভালো না। আর একটা কথা বলবি তো আমি তোর গাল লাল করে দিব। চুপচাপ গাড়ি দাঁড় করা। কিন্তু ম্যাডাম। রাতে দাঁত চেপে বললাম গাড়ি থামা বলছি। রাহুলের বাধ্য হয়ে গাড়ি দাঁড় করাতে হলো। উর্মি তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে হাওয়াই মিঠাইওয়ালার কাছে চলে গেল আর হাওয়াই মিঠাই খাওয়া শুরু। রাহুল গাড়ির ভেতর বসে এক দৃষ্টিতে উর্মির মিঠাই খাওয়া দেখ। উর্মি পুরো বাচ্চাদের মতো করে খাচ্ছে। তখনই সেখানে ওই দিনের ছেলেগুলো চলে এলো। এটা দেখে রাহুল গাড়ি থেকে নেমে উর্মির সামনে গিয়ে দাঁড়ালো। উর্মি তো সেদিকে কোনো খেয়ালই নেই, সে তার মতো করে খেয়ে যাচ্ছে। তারপর ছেলেগুলো শীষ বাজিয়ে উর্মির সামনে গেল। ছেলেগুলো উর্মির কাছে যাওয়ার আগে রাহুল উর্মির সামনে চলে এলো। তখন ছেলেগুলো বলল, কিরে, আজকেও কি তুই এই মেয়েকে নিয়ে যেতে পারবি? শুধু শুধু ঝামেলা করছেন কেন? ঝামেলা কোথায়? তুই চলে যা, আমাদের এই মেয়েকে ভালো লেগেছে। আমরা এর সাথে আজকে সারা রাত একটু মজা করব। ছেলেগুলোর কথা শুনে উর্মি খাওয়া থামিয়ে দিয়ে ছেলেটার গালে ঠাস ঠাস করে বসিয়ে দিল কয়েকটা আর বলল, ফকিরের বাচ্চা, তুই আমায় নিয়ে এমন কথা বলার সাহস করলি কি করে? এই বলে ছেলেটার গালে শরীরের সমস্ত শক্তি দিয়ে আরো একটা চর বসিয়ে দিলাম। আরেকটা ছেলে যখন এগিয়ে আসবে তখন রাহুল ওই ছেলেকে মারা শুরু করলো। কিছুক্ষণ পর আরো কয়েকজন এসে ওই ছেলেদের সাথে যোগ দিল। রাহুল কোনো উপায় না পেয়ে উর্মিকে নিয়ে দৌড়ানো শুরু করলো। দৌড়তে দৌড়তে রাহুলরা আরেকটা গ্রামে চলে গেল। ওই গ্রামে গিয়ে রাহুলরা একটা মসজিদে আশ্রয় নিল আর মসজিদের মুয়াজ্জিনকে সব খুলে বলল। মুয়াজ্জিন সব শুনে রাহুল আর উর্মিকে বসতে বললেন। তিনি গ্রামের মুরব্বীদের খবর দিল। কিছুক্ষণ পর মুরব্বীরা আসলে রাহুল সবকিছু খুলে বলল আর তাদের সাহায্য চাইলো। তখন মুরব্বীরা রাহুলদের নিয়ে একটা জায়গায় বসল। তারপর রাহুল আর উর্মিকে নানান প্রশ্ন জিজ্ঞেস করতে লাগলেন। রাহুল সব প্রশ্নের সঠিক উত্তর দিলেও উর্মি সবকিছুর উত্তর দেয়নি। রাহুল সবাইকে বলল উর্মি তার স্ত্রী, কারণ রাহুল গ্রামের মুরব্বীদের কথা বলার ধরন দেখে আগেই বুঝে ফেলেছে সবকিছু। উর্মি তখন রাহুলের সাথে মুরব্বীদেরও নানানভাবে কটূক্তি করলো। তখন মুরব্বীরা সবাই মিলে কাজে ডেকে উর্মি আর রাহুলের বিয়ে করিয়ে দিলেন। বিয়ে শেষ হয়ে গেলে রাহুল আর উর্মিকে তাদের গাড়ি পর্যন্ত এগিয়ে দিলেন। রাহুল সবাইকে বিদায় দিয়ে গাড়িতে উঠে বসলো এবং উর্মিকেও গাড়িতে উঠালো। রাহুল গাড়ি চালিয়ে কিছু দূর আসার পর উর্মি রাহুলকে গালি দিয়ে বলল, এই চাকরের বাচ্চা চাকর, তোর সাহস হলো কি করে আমায় তোর বউ বলার? এছাড়া কোনো উপায় ছিল না। আমি সবকিছু ঠিক করে নিয়েছিলাম, কিন্তু আপনি সবকিছু ভেস্তে দিলেন। তুই বাড়ির সামান্য চাকর হয়ে আমায় তোর বউ বলবি, সেটা আমি আবার মেনে নেব? তুই ভাবলি কি করে?
ম্যাডাম, আপনি গ্রামের মুরব্বীদের কথার মানে বুঝবেন না, আর মুরব্বীদের কথার উত্তর দিতে পারবেন না, তাই আমি আপনাকে আমার বউ বলেছি। আপনি যদি আমার সাথে তাল মিলিয়ে কথা বলতেন তাহলে আজকে আপনার সাথে আমার বিয়ে কখনো হতো না। আপনি আপনার জেদ আর ইগুর জন্য আজকের এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমি এই বিয়ে মানি না, আর তোকে আমার স্বামী বলেও মানি না। আমি এই কয়েকদিন পরে তোকে ডিভোর্স দিয়ে দিব। আমারও কোনো ইচ্ছে নেই আপনার মতো পাগল আর উন্মাদ মেয়েকে বিয়ে করার। কি বললি? ছোট লোকের বাচ্চা তুই? হ্যাঁ, ঠিক বলেছি। আমায় কি পাগল করতে কামড়াইছে যে আপনাকে আমার বিয়ে করতে হবে? ভাগ্য খারাপ আর পরিস্থিতির জন্য আপনাকে বিয়ে করতে হয়েছে। এবার কিন্তু তুই তোর লিমিট ক্রস করছিস। ও, আপনি এখন আমায় লিমিট ক্রস করছি বলছেন? সামান্য কয়েকটা কথা বলতেই আপনার লিমিট আমি অতিক্রম করে ফেলেছি? আরে আপনি যে আমায় ছোটবেলা থেকে অনেক কথা বলেছেন, তাহলে কি আপনি লিমিট ক্রস করেননি? শুনুন ম্যাডাম, মানুষের আসল পরিচয় তার সৌন্দর্য বা টাকা পয়সা নয়, তার আসল পরিচয় হলো তার ব্যবহার, তার চরিত্র দিয়ে। আপনারা বড়লোকরা মানুষকে বিচার করেন টাকা পয়সা দিয়ে, তাই হয়তো কোনো মানুষ আপনাকে ধোঁকা দিবে সেটা বুঝে উঠতে পারেন না। আপনারা মনে করেন টাকা পয়সা থাকলেই আসল সুখ, কিন্তু ম্যাডাম সেটা সত্যি না। সত্যিটা হলো মানুষের ভালো কাজে একজন মানুষের আসল শান্তি। আপনি যদি রাতের বেলা ঘুমানোর আগে শুয়ে শুয়ে চিন্তা করেন কালকে কত টাকা ইনকাম করব, কালকে কোথায় কোথায় পার্টি করব, তাহলে হয়তো আপনি ঘুমাতে পারবেন, কিন্তু শান্তির ঘুম ঘুমাতে পারবেন না। আবার আপনি যদি চিন্তা করেন আজকের দিনে আপনি কতজন মানুষের সাথে ভালো ব্যবহার করেছেন আর কয়জন মানুষকে সাহায্য করেছেন, সেটা মনে হলে আলাদা একটা শান্তি নিজের ভিতর অনুভব করবেন, আর তখনই ঘুমটাও শান্তির হবে। রাহুলের কথাগুলো প্রথমে উর্মির ভালো না লাগলেও পরে কেন যেন রাহুলের বলা কথাগুলো শুনতে ভালো লাগছিল। তখন রাহুল আবার বলল, ম্যাডাম চিন্তা করবেন না, আজকের বিষয়টা কেউ জানবে না, আর কয়েকদিন পরে আমি ডিভোর্স পেপারে স্বাক্ষর করে আপনাকে দিয়ে দিব। কথা বলতে বলতে রাহুলরা বাসায় চলে এলো। উর্মি গাড়ি থেকে নেমে বাসার ভেতরে চলে গেল। রাহুল গাড়ি পার্কিং করে বাসার ভেতরে প্রবেশ করলো। তখন ফুপা বলল, কোথায় গিয়েছিলে তোরা? ম্যাডাম কি যেন কাজ ছিল, তাই ম্যাডামকে নিয়ে গেছিলাম। সন্ধ্যার পরে কোথাও বের হবি না, গ্রামের সন্ধ্যার পরে কোথাও বের হবি না। গ্রামের পরিবেশ সন্ধ্যা পরেই পাল্টে যায়। আচ্ছা। রাহুল তার রুমে চলে গেল। রাতের খাবার খাওয়ার সময় ফুফু বলল, উর্মি মা, তোর কোনো অসুবিধা হচ্ছে না তো? না ফুফু, আমার কোনো সমস্যা হচ্ছে না। উর্মিমা, তুই চাইলে কালকে সুমির সাথে সুমির কলেজে যেতে পারিস। তাছাড়া রাহুলও সুমিকে নিয়ে সুমির কলেজে যায়। কলেজে গিয়ে তোরও ভালো লাগবে। তোর ফুপু তো তার কাজ নিয়ে বিজি, আমিও আমার অফিস নিয়ে। তুই একা একা বাসায় থাকবি? আপু যাবে না আমার কলেজে, তাই না আপু? আমি তোকে কখন বললাম আমি যাব না কলেজে? তুই না কালকে বললি যাবি না আমার কলেজে। তখন ইচ্ছে হয়নি, এখন আমার ইচ্ছে হয়েছে তাই। রাহুল সোফায় বসে টিভি দেখছে আর খাবার খাচ্ছে। এদিকে উর্মি কালকে কলেজে যাবে শুনে সুমির অনেক রাগ হচ্ছে। সুমির রাগ হচ্ছে তার বাবার উপর। তিনি কেন উর্মিকে তাদের সাথে কলেজে যেতে বলেছেন? উর্মি মন খারাপ করে খাবার নাড়াচাড়া করছে। তখন সুমির মা বলল, কি রে সুমি, খাচ্ছিস না কেন? খাচ্ছি তো। সুমি, তুই কোনো কিছু নিয়ে টেনশন করেছিস? আস্তে আস্তে করে বললাম, তুই তো আমার আসল টেনশনের কারণ আপু। কালকে কলেজে গিয়ে যে তুই কি করবি সেটা নিয়ে আমি টেনশনে আছি রে বোন। কি রে, কিছু বলছিস না যে? কালকের বাসের জন্য অপেক্ষা করছি। কিসের বাস? সেটা তুমি বুঝবে না। তারপর খাবার শেষ করে যে যার রুমে চলে গেল। রাহুলও তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে রাহুল ঘুম থেকে উঠে সকালের নাস্তা শেষ করে মোবাইলে গেমস খেলা শুরু করলো। এদিকে উর্মি আর সুমি সকালের নাস্তা শেষ করে নিজেদের রুমে গিয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে। কিছুক্ষণ পর উর্মি আর সুমি রেডি হয়ে নিচে আসলো, আর রাহুল কোনো দিকে নজর না দিয়ে নিজের মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। তখন সুমি বলল, এই যে হ্যালো। ব্যস্ত আছি, এখন প্লিজ ডিস্টার্ব করবেন না, তাহলে তো খারাপ হয়ে যাবে। চুপ কর, না হলে তোর। রাহুলের কোনো দিকেই খেয়াল নেই, সে শুধু তার গেম নিয়েই ব্যস্ত। সুমি কোনো উপায় না পেয়ে রাহুলকে জোরে একটা ধাক্কা। সুমির ধাক্কায় রাহুলের জ্ঞান ফিরল। তখন রাহুল সামনে তাকিয়ে দেখতে পেল উর্মি আর সুমি দাঁড়িয়ে আছে। রাহুল ফোন রেখে তাড়াতাড়ি করে গাড়ির কাছে চলে গেল। রাহুলের পেছন পেছন উর্মি আর সুমি গাড়ির কাছে চলে এলো। রাহুল দরজা খুলে দিল। উর্মি পেছনের সিটে গিয়ে বসলো আর সুমি রাহুলের পাশের সিটে গিয়ে বসলো। রাহুল গাড়ি চালানো শুরু করলো। কিছুক্ষণ পর সুমির কলেজে পৌঁছে গেল তারা। সুমি গাড়ি থেকে নেমে উর্মিকে বলল, আপু চল। বল। রাহুলকে উদ্দেশ্য করে বললাম, কি হলো তুমিও আসো? উনি ম্যাডামকে দেখে আমি সুমিকে বললাম, না আপনারা যান, আমি এখানে আছি, আর কোনো কিছু দরকার হলে আমাকে বলবেন, আমি পৌঁছে যাব। বললাম না আসার জন্য। না, আপনারা যান। এই সুমি, ওকে এত করে বলছিস কেন? ও চাকর, ও গাড়ির কাছেই থাকুক, ওকে কেন ডাকছিস তুই?
আপু, ও তোদের চাকর, কিন্তু আমাদের জন্য আমাদের অতিথি। কারণ অন্তত তুই আমার কলেজে ওকে চাকর বা অন্য কিছু না বললে খুশি হব। আর কলেজের সবাই বাবাকে সম্মান করে, তাই কলেজের সবার সামনে এমন কোনো আচরণ করিস না যার জন্য বাবার সম্মানহানি না হয়। ওর জন্য তোর এত দরদ কিসের? মানুষ হয়ে মানুষের জন্য দরদ থাকাটা কি স্বাভাবিক নয় আপু? দেখ আমি ওদের কথা শুনে বুঝতে পারলাম এদের যদি থামানো না হয় তাহলে দুই বোনের মাঝে ঝগড়া চুলছিয়াছিরি হতে পারে। তখন বললাম আমি গাড়িতে আছি, আপনারা আসুন। আর গাড়িতে গ্যাস নেই, আমি বরং গ্যাস নিয়ে আসি। এই বলে আমি সেখান থেকে চলে এলাম। রাহুল গাড়িতে এসে আবার গেম খেলা শুরু করলো। আর এদিকে সুমি আর উর্মি ক্যাম্পাসে গিয়ে বসলো। সুমি তার বন্ধু আর বান্ধবীদের সাথে উর্মির পরিচয় করিয়ে দিল। তারপর সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে চলে গেল। সকল ক্লাস শেষ করে সুমিরা আবার আড্ডা দেওয়া শুরু। কিছুক্ষণ পর সবাই যার যার বাসায় চলে গেল। সুমি আর উর্মি এসে দেখতে পেল রাহুল গেম খেলছে। তখন সুমি রাহুলের হাত থেকে মোবাইল নিয়ে নিল। হঠাৎ করে কেউ আমার হাত থেকে মোবাইল নিয়ে নিল। খেলার মাঝে এমনটা করলে বলেন তো কেমনটা লাগে? তা আবার যদি প্রিয় গেম সিওডি হয় তাহলে তো কোনো কথাই নেই। আমি বিরক্ত নিয়ে তাকালাম পাশে। আমি তখন দেখলাম সুমি আর ম্যাডাম দাঁড়িয়ে আছে। আমি গাড়ি থেকে নেমে তাড়াতাড়ি করে গাড়ির দরজা খুলে দিলাম। ওনারা গাড়িতে বসলে আমি আবার গাড়ি চালানো শুরু করলাম। 40 মিনিট পরে সবাই বাসায় এসে পৌঁছালো। দুপুরের খাবার খেয়ে যে যার মতো রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। বিকেলে রাহুলের ঘুম ভাঙলে রাহুল ছাদে গিয়ে দোলনায় শুয়ে পড়লো। রাহুল শুয়ে শুয়ে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। সুমিদের বাসার ছাদে এলেই খারাপ থাকা মনটা নিমেষেই ভালো হয়ে যায় পাখির কিচিরমিচির শব্দে। মানুষের বাসায় ফেরার মতো পাখিরাও ফিরে যাচ্ছে তাদের আসল ঠিকানায়। আর সাথে পাখির কিচিরমিচির শব্দ, ঝাঁকে ঝাঁকে চড়ুই পাখি দেখে মনে হচ্ছে এ যেন পাখিদের মিলন মেলা। দল বেঁধে উড়ে এসে বসে গাছের ডালপালায়। গাছের প্রতিটি শাখা প্রশাখা ভরে ওঠে চড়ুই পাখি। আর তাদের কিচিরমিচির শব্দে মুখর থাকে গোটা এলাকা। সুমিদের পাশে এই বিদ্যুৎ কেন্দ্রের বাগানে বিকেল হলেই সমাবেশ হয় শত শত চড়ুই পাখি। সারাদিন স্থানটি ফাঁকাই থাকে, তবে বিকেল হলেই শুরু হয়ে যায় পাখিদের আনাগোনা। ঝাঁকে ঝাঁকে চড়ুই পাখি এসে বসে থাকে পল্লী বিদ্যুৎ সংলগ্ন আশেপাশের গাছপালাগুলোতে। সন্ধ্যার আগ মুহূর্ত পর্যন্ত হাজার হাজার পাখি এসে জড়ো হয় এলাকাটি। পাখিদের কলকাকলিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এ সময় এক অপূর্ব পরিবেশের সৃষ্টি হয়। তখনই রাহুল কারো ছাদের আসার শব্দ শুনতে পেল। রাহুল তাকিয়ে দেখলো সুমি আর উর্মি ছাদে এসেছে। রাহুল সেটা দেখে না দেখার ভান করে শুয়ে শুয়ে পাখিদের আনাগোনা দেখছে। তখন উর্মি সুমিকে বলল, দেখ কেমন করে শুয়ে আছে। ও শুয়ে আছে তাতে তোর কি আপু? আমরা এখানে আসছি সেটা কি ও চোখে দেখতে পাচ্ছে না? আচ্ছা আপু, তুই আমায় একটা কথা বলবি? কি কথা বল। রাহুল কি ছোট থেকে আজ পর্যন্ত তোর সাথে কোনো খারাপ ব্যবহার করেছে? তুই রাহুলকে সবার সামনে অনেক বাজেভাবে অপমান করিস, তারপরও রাহুল তোকে কিছু বলেছে কি? চাকর হয়ে বলবে কি? আপু, ও চাকর হলেও কিন্তু আমাদের মতো মানুষও। আচ্ছা আপু, আজকে যদি রাহুল চাকর না হয়ে কোনো ধনী ছেলে হতো আর তুই যদি রাহুলের জায়গায় থাকতি, তাহলে তুই যেভাবে রাহুলকে আঘাত করিস, তাকে অনেক বাজেভাবে সবার সামনে ট্রিট করিস, সেগুলো রাহুল যদি তোর সাথে করতো তাহলে তুই কি সেগুলো সহ্য করে নিতি? আপু, আমরা যেমন কষ্ট পেলে সেগুলো সহজেই প্রকাশ করতে পারি, কিন্তু রাহুল কষ্টগুলো সহজেই প্রকাশ করতে পারে না। রাহুল তার মনের কষ্টগুলো নিজের মাঝে জমিয়ে রাখে, জানিস তো আপু। মানে যখন তার নিজের কষ্টগুলো কারোর সাথে শেয়ার করতে পারে না, তখন আকাশের দিকে তাকিয়ে সেই কষ্টগুলো শেয়ার করে। আপু, তারপরেও যদি তুই চাস তাহলে আমি রাহুলকে এখান থেকে তুলে দিচ্ছি। সুমির কথাগুলো শুনে কেন যেন উর্মির মনে কিছুটা মায়া হল রাহুলের জন্য। তখন উর্মি রাহুলের চেহারার দিকে তাকালো। আসলেই তো রাহুলের চেহারায় কষ্টের চাপ। তখন উর্মি মনে মনে বলল, সত্যি তো ওর চেহারায় কষ্টের ছাপ স্পষ্ট। না, আমার ওর সাথে এমনটা করা ঠিক হয়নি। সত্যি তো আমি কষ্ট পেলে আমার কষ্টগুলো মা বাবা বা পরিবারের সবার সাথে শেয়ার করতে পারি, কিন্তু রাহুলের তো কোনো পরিবার নেই যে রাহুল তার কষ্টগুলো কারোর সাথে শেয়ার করবে। আমার শত অপমান সহ্য করেও আমায় কোনো একটা কটু কথা বলেনি, কিন্তু রাহুলকে দেখলেই কেন জানি অনেক রাগ হয়। নিজের রাগটাকে কেন জানি কন্ট্রোল করতে পারি না। না, সামনে থেকে ওর সাথে আর এমন করব না। এদিকেও সুমি তাকিয়ে দেখতে পেল উর্মি রাহুলের দিকে তাকিয়ে আছে। তখন সুমি উর্মিকে ধাক্কা দিয়ে বলল, আচ্ছা আপু, তুই দাঁড়া, আমি রাহুলকে তুলে দিচ্ছি দোলনা থেকে। সুমিকে আটকে দিয়ে বললাম, না লাগবে না, চল নিচে চল, ও ওর মতো থাকুক, চল ফুফু আর ফুফার সাথে কথা বলি কি। সুমি উর্মির কথা শুনে একটু মুচকি হাসলো। উর্মি সুমিকে আর কথা বলার সুযোগ না দিয়ে নিচে চলে গেল। সন্ধ্যাবেলা রাহুল ছাদ থেকে নেমে নিচে চলে গেল।
সবাই একসাথে বসে নাস্তা করলো কিন্তু রাহুলকে দেখে মনে হচ্ছে রাহুল কিছু নিয়ে টেনশনে আছে। তখন ফুফু রাহুলকে বললেন, কি রে রাহুল, কি হয়েছে তোর? তুই এত চুপচাপ বসে আছিস যে, আর কাকে কল দিছিস বারবার? ফুফুর কথা শুনে সবাই রাহুলের দিকে তাকাল। তখন ফুফা রাহুলকে প্রশ্ন করলেন, কি রে রাহুল, কি হয়েছে? কোনো কিছু সমস্যা হয়েছে কি? ফুপা, মনে হচ্ছে কিছু একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? বাড়িতে কল দিচ্ছি কিন্তু কেউ কল রিসিভ করছে না, সবার ফোন বন্ধ দেখাচ্ছে। আরে চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। সবাই হয়তো কোনো কাজে ব্যস্ত আছে, তাই ফোন ধরছে না। রাহুলের কথা শুনে উর্মি ফোন দিল তার বাবা চাচা চাচির নম্বরে, কিন্তু সবার ফোন বন্ধ। তখন উর্মি বলল, ফুফা, ও তো ঠিক বলছে, সবার ফোন বন্ধ। আমি এখন কল দিয়েছিলাম। ফুপা, আমার মনে হয় একবার বাড়িতে যাওয়া আমার উচিত হবে। আরে চিন্তা করিস না, রাতে কোনো কাজে ব্যস্ত আছে হয়তো, তাই ধরছে না। আর কালকে কথা হয়েছিল আমার ভাইয়ের সাথে, ভাই বললো আজকে কি যেন একটা বড় ডিল হবে, তাই সবাই ওই কাজে বিজি এখন, তার জন্য হয়তো কল ধরছে না। চিন্তা করিস না, হাতের কাজ শেষ হলে তোদের সাথে যোগাযোগ করবে। আরে তোরা খাওয়া দাওয়া কর শান্তিতে। রাহুলের কেমন যেন টেনশন হচ্ছে। রাহুল একের পর এক কল দিয়ে যাচ্ছে কিন্তু ফোন বন্ধ আসছে। রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে রাহুল সুমিকে নিয়ে কলেজে গেল। কলেজ থেকে ফেরার পথে সুমি রাহুলকে গাড়ি থামানোর জন্য বলল। রাহুল গাড়ি থামিয়ে বলল, কি হলো, এভাবে গাড়ি থামানোর মানে কি? তোমার সাথে আমার কথা আছে। তোর মতে পিচ্ছির আবার কি কথা? আরে আমার কথা শুনবে না? আমায় রাগাবে? আচ্ছা বল, কি বলবি? আই থিঙ্ক। তুমি চিন্তা করো। আরে আগে আমার পুরো কথাটা তো শুনবেন। জি বলেন, কি বলবেন? আমি মনে করি আমি তো। সুমি আর কিছু বলার আগেই রাহুলের ফোন বেজে উঠল। রাহুল সুমিকে থামিয়ে ফোন বের করে দেখতে পেল একটা অপরিচিত নম্বর থেকে কল এসেছে। অপরিচিত নম্বর দেখে রাহুল কল রিসিভ করেনি, কিন্তু কয়েকবার রিং হওয়ার পর রাহুল ফোন রিসিভ করে বলল, হ্যালো, কে বলছেন? রাহুলের প্রশ্ন শুনে ওপাশ থেকে কি উত্তর আসলো সেটা শোনা যায়নি, তবে রাহুল যা শুনলো সেটা শুনে রাহুল কিছু বলবে তার শক্তি বোধ হয় রাহুলের শরীরেই নেই। কিছু বলার আগে রাহুল যা শুনতে পায় তাতে করে রাহুলের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। রাহুল মাথায় হাত দিয়ে বসে পড়লো মাটিতে। তখন সুমি রাহুলের কাছে এসে রাহুলের ফোন হাতে নিয়ে বলল, হ্যালো, কে? হ্যালো, কি হলো? কথা বলছেন না যে? ওপাশ থেকে কোনো কথা বলছে না, শুধু চাপা কান্নার আওয়াজে ভেসে আসছে। তারপর ফোন কেটে দিলাম। রাহুলের কাছে গিয়ে রাহুলকে বললাম, কি হলো, হঠাৎ করে বসে পড়লে কেন? আর কে কল দিয়েছিল? কি বললো ফোন দিয়ে? রাহুল কোনো কথা বলছে না, মাথায় হাত দিয়ে নিচু হয়ে বসে আছে। সুমি একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে, কিন্তু রাহুল কিছুই বলছে না। হঠাৎ করে রাহুল বসা থেকে দাঁড়িয়ে গেল। রাহুল বলল, এখন আমায় বাসায় যেতে হবে। কেন? সবকিছু ডিটেলসে বলা যাবে না। কিন্তু তুমি না বললে কি বলবে আমায়? কিছু না, বাইকে ওঠো। না, তুমি আগে বলো আমায় কি বলতে চেয়েছিলে। সুমি প্লিজ দয়া করে বাইকে ওঠো, আমায় এখন বাসায় যাওয়া লাগবে। না, বলছি তো না। তাহলে থাকো তুমি। এই বলে আমি বাইক চালিয়ে বাসায় চলে এলাম। বাসায় এসে ম্যাডামকে ডাকতে ডাকতে লাগলাম, ম্যাডাম ম্যাডাম ম্যাডাম। উর্মি রুমে বসে কানে হেডফোন গুঁজে গান শুনছিল, যার কারণে রাহুলের চিৎকার শুনতেও পাচ্ছিল না। তখন রান্নাঘর থেকে ফুফু বের হয়ে এসে বললেন, কি রে রাহুল, এভাবে চিৎকার করছিস কেন? কি হয়েছে তোর? এত কিছু বলার সময় নাই, আমাদের এখন বের হতে হবে। বের হবে মানে? ফুপু পরে সব বলবো। ম্যাডাম কোথায়? উর্মি তো ওর রুমে আছে। রাহুল তাড়াতাড়ি করে সিঁড়ি বেয়ে উর্মির রুমে গিয়ে দরজা নক না করেই উর্মির রুমে ঢুকে পড়ল। রাহুল রুমে ঢুকে দেখতে পেল উর্মি কানে হেডফোন লাগিয়ে উল্টো হয়ে শুয়ে আছে। তখন রাহুল গিয়ে উর্মির কান থেকে হেডফোন খুলে ফেললো। তখন উর্মি বিরক্তকর ভাব নিয়ে তাকালো। রাহুলকে দেখে রেগে বলল, ছোট লোকের বাচ্চা, তো সাহস হলো কি করে আমার রুমে ঢুকে আবার আমার কান থেকে হেডফোন খুলে নিস? সরি ম্যাডাম, আপনাকে আমি নিচে থেকে অনেক ডাকছিলাম, কিন্তু আপনি শুনতে পাননি, তাই আমি রুমে এসে হেডফোন খুলতে বাধ্য হই। তুই বেশি কথা বলছিস কেন? তোকে কি আমি সাফাই দিতে বলছি? এখন বল, কি হয়েছে? আমাদের এখান থেকে বেরোতে হবে। কেন? সেটা গেলেই জানতে পারবেন। আমি যাব না, আমি আরো কয়েকদিন থাকবো এখানে। প্লিজ ম্যাডাম চলুন, আমি আপনার পায়ে পড়ি, প্লিজ ম্যাডাম প্লিজ। চুপচাপ রুম থেকে বের হ বলছি, না হলে তোকে। এবার আর নিজের ডাকটা সামলাতে পারলাম না, তখন বললাম, না হলে কি করবি তুই? ছোটবেলা থেকেই তো আমায় অপমান করে আসছিস, আর এখন নতুন কি করবি তুই? ছোট লোকের বাচ্চা, তুই আমায় তুই করে কথা বলছিস? তোকে তো আমি। উর্মি যেই রাহুলকে মারার জন্য হাত তুললো, তখন রাহুল উর্মির গালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় বসিয়ে দিল। উর্মি থাপ্পড়গুলো খেয়ে অবাক হয়ে রাহুলের দিকে তাকিয়ে আছে। তখন রাহুল বলল, কোনো কথা না বলে চুপচাপ গাড়িতে গিয়ে বসেন। কুত্তার বাচ্চা,
তুই আমায় থাপ্পড় মারলি, দেখ আমি তো কি অবস্থা করি। রাহুল উর্মির হাত ধরে উর্মিকে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে এসে উর্মিকে গাড়িতে বসে রাহুলও গাড়িতে বসে পড়ল। রাহুল গাড়ি স্টার্ট দিল। এদিকে রাহুল আর উর্মি যাওয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে আছেন ফুফু। ফুফুর ঘোর কাটলো সুমির ধাক্কা দেওয়াতে। তখন সুমি তার মাকে বলল, মা কি হলো, তুমি এখানে কি করছো? রাহুল হঠাৎ করে বাসায় এসে উর্মিকে জোর করে গাড়িতে তুলে নিয়ে চলে গেল। ওরা চলে গেল আর তুমি ওদের আটকাতে পারলে না? রাহুল তো কোনো কথা বলার সুযোগই দিল না। ধুর, তুমি যে কি করো। কথাটা বলে সুমি ঘরে ভেতরে ঢুকে সোফায় বসে রাহুলের নম্বরে কল দিল, কিন্তু রাহুল বারবার ফোন কেটে দিত। এদিকে উর্মি রাহুলকে নানা রকমের কথা বলে গালি দিচ্ছিল, কিন্তু রাহুল সেই দিকে কোনো কথাই কানে নিচ্ছিল না। রাহুল গাড়ি বেপরোয়া গতিতে চালাতে শুরু করলে রাহুলকে উর্মি বলল, ছোট লোকের বাচ্চা, কি করছিস কি? গাড়ি এভাবে চালাচ্ছিস কেন? গাড়ির কোনো ক্ষতি হলে তোর অবস্থাও কিন্তু খারাপ হয়ে যাবে। অবশ্য তোর আজকে এমন অবস্থা করব সেটা তুই কল্পনাও করতে পারবি না। আমার গায়ে হাত তোলা, তাই না? তুই বুঝবি এ উর্মি চৌধুরী কি জিনিস। উর্মি ম্যাডাম পাগলের মতো তার প্রলাপ করেই যাচ্ছেন। আমি সেদিকে মনোযোগ না দিয়ে আমি চিন্তা করছি ফোনে আসার খবরটা যেন সত্যি না হয়। আমরা বাসায় পৌঁছাতে পৌঁছাতে বোধহয় অনেক লেট করে ফেলেছি। আমরা বাসায় এসে দেখতে পেলাম সবাই বাসার বাগানে বসে আছে। আমি গাড়ি থেকে সবার কাছে গিয়ে ছোট আব্বুকে বললাম, ছোট আব্বু তোমরা এখানে? বাবারে, আমাদের সব কিছু কেড়ে নিয়েছো। কে ছোট আব্বু? আমরা ওকে নিজের ছেলের মতোই মনে করতাম, কিন্তু ও যে আমাদের পিছন দিয়ে চোরের মতোই ছুরি মেরে দিল, এটাই হয়তো আমাদের কপালে লেখা ছিল। ছোট আব্বু, চাচা চাচি, দাদিমা কান্না করছে। সবচেয়ে আমার কষ্ট লাগছে দাদিমার জন্য। দাদিমাকে এই বয়সে এভাবে বাসার বাইরে থাকতে হবে। সবাইকে শান্ত করার চেষ্টা করছিলাম, তখন ম্যাডাম ছোট আম্মুকে বললেন, মা, তোমরা এইভাবে বাসার বাইরে কেন? আমাদের সব জিনিসপত্র বাইরে দেখছি। বাড়িতে পুলিশ অফিসার, উকিল, এসবের মানে কি? যাও তোমার ভালোবাসার মানুষকে গিয়ে সেটা জিজ্ঞেস করো। মানে? আমি তোকে আগেই বলেছিলাম, একে বিশ্বাস করিস না। দেখলি তো তুই, আজকে আজকে ওর জন্য আমরা রাস্তায় নেমে এসেছি। আমি বলছি। চুপ থাক তুই। আজকে ছোট আব্বুরা কার জন্য রাস্তায় এসে নেমেছে সেটা আপনি জানেন? বলছি না চুপ। তুই কি বললি? আর কে আছে এর পেছনে? আপনার হবু স্বামী, আপনার বয়ফ্রেন্ড জয়। রাহুলের কলার চেপে ধরে বললাম, জয়কে নিয়ে একদম মিথ্যা কথা বললে আমি তো খুন করে ফেলবো। তুই বাড়ির চাকর, বাড়ির চাকরের মতো থাকবি, আমাদের কথার মাঝে কথা বলতে আসবি না একদম। তখন জয় বাসা থেকে বের হয়ে আসলো। জয় এসে উর্মিকে উদ্দেশ্য করে বলল, জানো রাহুল সত্যি বলছে এইসব। রাহুলের সামনে থেকে জয়ের সামনে গিয়ে বললাম, কি বলছো কি তুমি এসব? হ্যাঁ জানো, তুমি যা শুনেছো সেটাই সত্যি। এই বাড়ি গাড়ি, এই সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য আমি অনেক কিছু করেছি, আর ফাইনালি আমি আমার প্ল্যানে জয়ী হলাম। জয়, মজা করার সময় এটা না। আরে আমি মজা করছি না তো, আমি সিরিয়াসলি বলছি। উর্মি জানেন, এই সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য আমি তোমার সাথে ভালোবাসার নাটক তোমার পেছনে কুত্তার মতো ঘুরে বেরিয়েছি। আস্তে আস্তে তোমার থেকে সকল ইনফরমেশন কালেক্ট করে তারপর আমি আমার কাজে নেমে পড়ি। আর এখন তোমরা তোমাদের বাড়ির নাও গেট লস্ট মাই হোম অ্যান্ড গেট লস্ট মাই লাইফ। ও হ্যাঁ, তোমায় একজনের পরিচয় করিয়ে দিতে ভুলে গেছি, একটু দাঁড়াও। লিজা, লিজা, মিট মাই ওয়াইফ লিজা। জয়ের কথাগুলো শুনে উর্মির চোখে যেন অমাবস্যার অন্ধকার নেমে এলো। উর্মি জয়ের কলার চেপে ধরে বলল, ওই কুত্তার বাচ্চা, তুই আমায় এভাবে ঠকালি কেন? জয় ঠাস ঠাস করে দুটো থাপ্পড় উর্মির গালে বসিয়ে দিয়ে বলল, তোমার মতো নষ্টা আর অহংকারী মেয়েকে কাজে ব্যবহার করা যায়, কিন্তু ভালোবাসা যায় না। আর এই জয়ের রুচি এত খারাপ হয়ে যায়নি যে তোমার মতো একটা বাজারি মেয়েকে ভালোবাসবো। তুই ছিলি আমার দাবার চালের গুড়, তোকে দিয়েই আমি গেমটা জিতে নিলাম। গেম শেষ, সাথে তুইও। এখন শ্মশান মানে আমার বাড়ি থেকে বের হয়ে যাও, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। রাহুল যখন সবাইকে নিয়ে চলে আসছিল তখন জয় রাহুলকে উদ্দেশ্য করে বলল, কিরে রাহুল, তুই এই দিকে কোথায় যাচ্ছিস? তুই চাইলেই থাকতে পারিস আমাদের সাথে, আর ওদের মতো এত পশু না যে তোর সাথে খারাপ ব্যবহার করব। হালকা হেসে বললাম, আমি আপনার মতো বেইমানও না যে যেই বিছানায় ঘুমাবো আবার সেই বিছানায় ভেঙেও ফেলবো। জয় সাহেব চাকর হতে পারি, তবে মালিকের সাথে কোনো সময় বেইমানি করব না। তবে খুব তাড়াতাড়ি দেখা হবে আপনার সাথে। জায়গা এটা থাকবে, বাড়িও এটা থাকবে। তফাৎ শুধু হবে আমি বাড়ির মালিক আর আপনি রাস্তার কুত্তা হবেন। কথাটি বলে রাহুল সবাইকে নিয়ে চলে আসলো ওই বাসা থেকে। রাহুল সবাইকে নিয়ে একটা বাগানের পাশে বসে তখন রাহুল সবাইকে উদ্দেশ্য করে বলল, ছোট আব্বু, চাচা, এসব হলো কি করে? আমরা কিছু বলতে পারছি না। আজকে সকালে হঠাৎ করে নোটিশ আসে বাসা ছেড়ে দেওয়ার জন্য, আর কালকে আমাদের হাত থেকে সব কন্ট্রাক্ট বের হয়ে যায়। যেই কন্ট্রাক্টের জন্য ব্যাংক থেকে টাকা নিয়েছিলাম সেটা জমা দেওয়ার তারিখ কালকে চলে গেছে।
আমি তো কখনো বিশ্বাসই করতে পারি নাই জয় এমন করবে। ছোট আব্বু আর চাচা তোমরা পুরোনো কথা ভুলে যাও, তোমাদেরও নতুন করে আবার শুরু করতে হবে। কিন্তু নতুন করে শুরু করতে হলে তো অনেক টাকার দরকার। সেসব চিন্তা পরে করা যাবে, আগে দাদিমাকে নিয়ে চলো ফুপাদের বাড়িতে। আর ছোট আব্বু আর চাচা তোমরা সেখানে কয়েকটা দিন থাকতে হবে, আর আমি আবার সিলেটে ফিরে আসবো। কেন? কাজ আছে ছোট আম্মু। তারপর রাহুল একটা গাড়ি ঠিক করে সবাইকে নিয়ে আবার ফুফাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। 3 ঘন্টা পর সবাই ফুফুদের বাসায় পৌঁছে গেল। ফুফু সবাইকে দেখে তো অনেক খুশি। তারপর সবাই মিলে ভেতরে গিয়ে বসলো, আর রাহুল তার রুমে চলে গেল। এদিকে সুমি ও রাহুলের রুমে আসে। সুমি এসে দেখতে পায় রাহুল তার জামা কাপড় সব গুছিয়ে নিচ্ছে। তখন সুমি রাহুলকে বলল, কি ব্যাপার, তুমি কাপড় গুছাচ্ছ কেন? চলে যাব তাই। মানে? যা শুনেছো সেটাই। আমি আর কোনো কথা না বলে ব্যাগ নিয়ে নিচে চলে এলাম। আমায় নিচে নামতে দেখে ছোট আব্বু বললেন, কিরে কোথায় যাচ্ছিস তুই? কাজে। কিসের কাজে আর কোথায় যাচ্ছিস? চট্টগ্রামে যাচ্ছি। দাদা ভাই আমাদের ছেড়ে যাবি তুই? দাদিমা, যদি তোমাদের জন্য ভালো কিছু করতে পারি তাহলে হয়তো ফিরে আসবো, না হলে আসা হবে না। দাদা ভাই কি বলছিস তুই? তোর কথার মানে কিছুই বুঝতে পারছি না আমি। ছোট আম্মু, তোমরা হয়তো জানো আমি কি বলছি। ভালো থেকো সবাই। আর যদি সৃষ্টিকর্তার কৃপায় হয় আর কিছু করতে পারি তাহলে হয়তো আবার দেখা হবে। দিব এক থাপ্পড়। তুই কি থেকে কি শুনেছিস আর সেটা নিয়ে এসব চিন্তা করছিস? আর এইগুলো চিকিৎসা করলে ভালো হয়ে যায়। তুই এই নিয়ে চিন্তা করিস না, তুই ভালো হয়ে যাবি একদম। হয়তোবা তার উল্টোটা হতে পারে। ছোট আব্বু, চাচা আর চাচি তোমাদের অনেক মনে পড়বে, আর খুব তাড়াতাড়ি তোমাদের সবকিছু আশা করি ফিরিয়ে দিতে পারবো। এখন আসি আমি, ভালো থেকো সবাই। রাহুল কথাটা বলে একবার সবার দিকে তাকিয়ে হাঁটা দিল। কি যেন মনে করে আবার দাঁড়িয়ে পড়ল। রাহুল পেছন ফিরে সুমির সামনে এসে বলল, সুমি, ভালো করে পড়ালেখা করিস, তোকে অনেক বড় একজন ডাক্তার হতে হবে। আর ভালো কাউকে দেখে বিয়ে করে নিস। আর আমায় নিয়ে উল্টাপাল্টা চিন্তা করা বন্ধ কর। তোর সামনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে। ফুপু আর ফুপা তোর থেকে অনেক ভালো কিছু আশা করে, তুই তাদের সেই আশাটুকু এভাবে শেষ করে দিস না। রাহুলের কথা শুনে সুমি এবার কান্না করে দিল। রাহুল যখন দুপুরে চলে যায় তখন সুমি অনেক কান্না করছিল। সুমি কান্না মিশ্রিত স্বরে বলল, তুমি হঠাৎ করে এই ধরনের কথা বলছো কেন? আর আমি কি বলছি তুমি ভালো করে সেটা বুঝতে পারছো? আশা করি তুই আমার ইচ্ছেটা পূরণ করবি। রাহুল এবার উর্মির সামনে গিয়ে বলল, ম্যাডাম, আজকে ঘটনার জন্য আমি দুঃখিত। আমি জানি আপনার উপর এভাবে হাত তোলা আমার ঠিক হয়নি। আমি চাইলে সেই থাপ্পড়গুলো আমায় ফিরিয়ে দিতে পারেন, আমি কিছু বলবো না। উর্মি এত সময় সবার কথা শুনছিল আর সবার মুখের দিকে তাকাচ্ছিল। রাহুলের কথা শুনে রাগ হলেও কেন যেন উর্মি আজকে রাহুলের কথাগুলো শুনতে বেশ খারাপই লাগছে। উর্মি বলল, যা, ক্ষমা করে দিলাম। রাহুল বাসা থেকে বেরিয়ে পড়লো। তারপর রাহুল একটা বাসে উঠে পড়লো। লক্ষ্য চট্টগ্রাম যাওয়া। কিছুক্ষণ পর বাস চলা শুরু করলো চট্টগ্রামের উদ্দেশ্যে। পরের দিন সকালে বাস পৌঁছে গেল চট্টগ্রাম। রাহুল বাস থেকে নেমে একটা অফিসের উদ্দেশ্যে একটা সিএনজি নিয়ে রওনা দিল। কিছুক্ষণ সিএনজি এসে থামলো একটা অফিসের সামনে। রাহুল ভাড়া মিটিয়ে অফিসের দিকে হাঁটা দিল। তখন দারোয়ান রাহুলের পথ আটকে দাঁড়ালো। দারোয়ান রাহুলকে বলল, কোথায় করেন আপনি? রাহুল, আপনার বসের সাথে দেখা করব। স্যারের সাথে দেখা করার জন্য আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন কি? কি? তাহলে আজকে আপনি স্যারের সাথে দেখা করতে পারবেন। আচ্ছা, আপনি কাগজটা আপনার স্যারের কাছে দিলেই উনি আমায় চিনতে পারবেন। আচ্ছা। রাহুলকে বসিয়ে রেখে দারোয়ান রাহুলের দেওয়া কাগজটা নিয়ে ভেতরে চলে গেল। দারোয়ান তার স্যারের কাছ থেকে অনুমতি নিয়ে তার রুমে প্রবেশ করলো। তখন দারোয়ান তার স্যারকে উদ্দেশ্য করে বলল, স্যার, একটা লোক আপনার সাথে দেখা করতে আসছে, কিন্তু উনি কোনো অ্যাপার্টমেন্ট নিয়ে আসেন। আচ্ছা, তাহলে বলে দাও আমি বিজি আছি। কিন্তু স্যার, এই কাগজটা দিয়ে বললেন এই কাগজটা দেখলে আপনি চিনতে পারবেন না। আচ্ছা, দাও দেখি কাগজটা। কাগজটা পড়ে অফিসের বস দারোয়ানকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা, কোথায় আছেন এখন রাহুল? রাহুলকে? এই চিঠিটা যে দিতেছে সে কোথায় এখন? স্যার, ওনাকে আমি ওয়েটিং রুমে বসিয়ে আসছি। আচ্ছা, চলো। তারপর দারোয়ান আর বস মিলে ওয়েটিং রুমে এসে দেখতে পেল রাহুল বসে আছে। তখন বস রাহুলকে গিয়ে জড়িয়ে ধরে বলল, বন্ধু রাহুল, তুই কেমন আছিস? আমি ভালো আছি রে সুফিয়ান, তুই কেমন আছিস? ভালোই আছি। তোর এমন অবস্থা কেন? চাকরের অবস্থা কেমন হবে আর? আরে শালা, আবার একই কথা বলিস। তুই কি আর এই কথাগুলো বলতে পারিস না? যা সত্যি তাই বললাম। চল আমার রুমে, কতদিন পরে তোর সাথে দেখা। আর দারোয়ান চাচা, তুমি 2টা ঠান্ডা পাঠিয়ে দিও আমার রুমে। আচ্ছা। রাহুল আর সুফিয়ান তার রুমে এসে বসলো। কিছুক্ষণ পর অফিসের একটা ছেলে এসে রাহুল আর সুফিয়ানকে ঠান্ডা দিয়ে গেল। সুফিয়ান তখন রাহুলকে বলল, বলো বন্ধু, এবার তোর কি খবর? ভালো আছি, তুই কেমন আছিস? ভালো আছি বন্ধু। আজকে এই ভালো থাকার পিছনে সব অবদান তোর বন্ধু। তুই যদি ওই দিন আমাদের সাহায্য না করতি তাহলে আমি কখনো ভালো থাকতে পারতাম না, আর এই পজিশনে আসতেও পারতাম না। আরে শাল্লা, তুই আমার বন্ধু, আমি তোকে সাহায্য করবো না তো কাকে করবো বল?
তোর মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। মিতু আর নমি কেমন আছে? ভালো আছে ওরা। চলো বাসায় চলো, আজকে কতদিন পরে একসাথে। আর মিতু তোকে দেখলে অনেক খুশি হবে। জানিস মিতু আর আমি প্রায় তোর কথা বলি। এই মানে বন্ধু তোর কাছে কিছু কাজে আসছি, সেটা হয়ে গেলে আমি চলে যাব। শালা চলে যাবি মানে? পাকা কয়েক মাস আমার এখানে থাকবি, দুই বন্ধু মিলে অনেক ঘোরাঘুরি করব। চল বাসায় চল, এখন আর কোনো কথা হবে না। তারপর সুফিয়ান রাহুলকে জোর করে নিয়ে অফিস থেকে বাড়ি চলে গেল। বাসার সামনে গিয়ে রাহুল বেল বাজালো। কিছুক্ষণ পর মিতু দরজা খুলে দিল। সুফিয়ানকে দেখে মিতু বলল, কি ব্যাপার, তুমি এই সময় বাড়িতে? আমি আর আমার সাথে একজন আছে, যাকে দেখলে তুমি অনেক খুশি হয়ে যাবে। ও আচ্ছা, তাই নাকি? তাহলে দেখি কে আছে। মিতুর কথা শুনে সুফিয়ান ঘুরে দাঁড়ালো। তখন মিতু দেখতে পেল রাহুল দাঁড়িয়ে আছে। রাহুলকে দেখে মিতু রাহুলকে জড়িয়ে ধরলো। মিতু বলল, আরে রাহুল, তুই কেমন আছিস? ও ভালো আছি, তুই কেমন আছিস? অনেক ভালো আছি রে, আয় ভেতরে আয়। ভেতরে গিয়ে বসার পর রাহুল সুফিয়ানকে বলল, সুফিয়ান তোর সাথে কথা ছিল, আর আমায় সিলেট ফিরতে হবে। ওই হারামি, এখন কয়েক মাস সিলেটে যাওয়া হচ্ছে না তোর। তুই এখন আমাদের সাথে কয়েক মাস থাকবি। তা হয় না রে মিতু, আমার হাতে সময় কম কিন্তু কাজ অনেক। ও আর কোনো কথা না বলে খাবার টেবিলে আয়, খাওয়া দাওয়া শেষ করে বাকি কথা হবে। রাহুল আর সুফিয়ান খাবার টেবিলে বসতেই নমি এসে রাহুলকে মামা মামা ডেকে রাহুলের কোলে উঠে গেল। রাহুল খাবার খাচ্ছে, সাথে নমিকেও খাইয়ে দিচ্ছে। মিতু আর সুফিয়ান তো অনেক খুশি রাহুলকে পেয়ে। খাওয়া দাওয়া শেষ করে রাহুল নমিকে কোলে নিয়ে সোফায় বসে সুফিয়ানও এসে রাহুলের পাশে বসলো। মিতু তার রান্নাঘরে কাজ শেষ করে এসে রাহুল আর সুফিয়ানের মাঝখানে অংশ নিল। কিছুক্ষণ পর সুফিয়ান বলল, এখন বল, আছে কি বলতে চাইছিলি? ও আমার তোর সাহায্যের জন্য প্রয়োজন বন্ধু, অনেক ভেবেচিন্তে আমি তোর কাছে এসেছি। কি হয়েছে বলবি তো? আর ও তোকে সাহায্য করবে না, ওর ঘাড় করবে। আরে আমি মানা করছি কি, তুই এর মাঝে আমার ঘাড় ধরে টানটানি শুরু করলে। আচ্ছা বল, তুই কিরকম সাহায্য চাস? শোনো তাহলে। ভালো হয়েছে, উর্মির সাথে এমনটাই হওয়ার কথা ছিল। উর্মি তোর সাথে যা করেছে, জয়ের করা কাজগুলো তো কিছুই না, কিন্তু কষ্ট হচ্ছে উর্মির পরিবারের সবার জন্য। ওনারা এইভাবে এই বয়সে বাড়ি ছাড়া হবেন, এর চেয়ে আর খারাপ কি হতে পারে? তো বন্ধু, এখন আমি কি করতে হবে তুই বল। এই জয়ের কাছ থেকে আমি 1 মিনিটে সবকিছু কেড়ে নিব, তুই শুধু একবার বল। আমায় কিছু টাকা দিবি তুই? ছোট আব্বুকে নতুন একটা ব্যবসা শুরু করে দিতাম আর কি। এই ছোট ব্যবসায় দিয়ে যদি তারা আগের পর্যায়ে যেতে পারেন তাহলে তো ভালোই হয়। চিন্তা করিস না, আমি তো সব টাকা 2 বছরের মাঝে পরিশোধ করে দিব। তোর কি মাথা খারাপ হলো রাহুল? তুই কি বলছিস এসব? আরে আজকে যা কিছু আমাদের, তাতে তো তোরও অধিকার রয়েছে। আমি এসব চাই না রে, আমি চাই শুধু ছোট আব্বুরা যেন তাদের আগের অবস্থানে ফিরে যায়। তার জন্য একটি রাস্তা আছে আমার কাছে। আর 10 দিন পরে আমার অফিসের নতুন শাখা খুলছি সিলেটে। তুই সেই শাখার দায়িত্ব নিয়ে নে, নতুন ব্যবসায় শুরু করে তুই সুবিধা করতে পারবি। বা ভাই, তুই আমার এই ব্যবসাটা দেখাশোনা কর। আমি তো আর কয়েক মাস পরে দুবাই শিফট হয়ে যাব। আমি দুবাই চলে গেলে আমার বিজনেসগুলো তো দেখার কেউ নেই। তুই যদি আমার বিজনেসগুলোর দায়িত্ব নিয়ে নিস তাহলে আমি শান্তিতে থাকতে পারবো। কিন্তু আমার তো আর কোনো কথা না, আমরা কয়েক মাস পরে দুবাই চলে যাব, তাই আমরা এখন কয়েকদিন জমিয়ে বেশ আড্ডা দিব। আমার কথাটা তো শুনবি তোরা। আর কোনো কথা না, যা রুমে গিয়ে রেস্ট নে, রাতে বের হব সবাই মিলে। পুরোনো দিনের সেই আড্ডাগুলো আবার জমিয়ে তুলতে হবে। এদিকে রাহুল বাসা থেকে চলে আসার পর সবাই মন খারাপ করে বসে আছে। উর্মি একদিক দিয়ে ভালোই লাগছে, আর অন্যদিক দিয়ে জয়ের প্রতি রাগ হচ্ছে। উর্মি যদি জয়কে সামনে পেত তাহলে তাকে খুন করে ফেলত। উর্মি সবার দিকে তাকিয়ে উর্মি তার মাকে উদ্দেশ্য করে বলল, মা, তোমরা সামান্য একটা চাকরের জন্য মন খারাপ করে বসে আছো কেন? উর্মি, তোমাকে আমি কতদিন বলেছি যে রাহুলকে চাকর বলে অনুমোদন করবে না? চাকরকে চাকর বলবো না তো কি বলবো বল? মা, এমন করে কেন বলছিস? ছেলেটা তো আমাদের পরিবারের একজন সদস্য। দেখছিস না ছেলেটা আমাদের বিপদে কিভাবে সবার আগে ঝাঁপিয়ে পড়েছে। নিজের ছেলে মেয়ে থাকলে এমন ভাবে কাজ করতো কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। আরে চাচ্চু, তুমি দেখছো না চাকরের বাচ্চা আমাদের সবাইকে বিপদে ফেলে কি করে পালিয়ে গেছে? আমরা যে ওকে এত বছর খাইয়ে পড়িয়ে মানুষ করলাম, তার কোনো প্রতিদান সে কোথায় দিল? সে সবার আগে নিজের কথা চিন্তা করে আমাদের সবাইকে এখানে রেখে এভাবে পালিয়ে গেছে। উর্মি, সেটা তোর ভুল ধারণা। আমার কোনো ভুল ধারণা না, ভুল ধারণা হচ্ছে তোমাদের। তোমরা এই অনাথের বাচ্চাটাকে আমাদের বাড়িতে এনে এত বছর খাইয়ে এত বড় করলে। ওর 3 মাসের জন্য কি করলো?
আপু তুই কি বলছিস? নিজের লিমিটের ভেতরে থেকে কথা বল। রাহুলকে নিয়ে কোনো কথা বলার অধিকার তোমার নেই। তুই একটা চাকরের জন্য আমার সাথে উঁচু গলায় কথা বলছিস? চাকরের জন্য না, তোমার ব্যবহারের জন্য বলছি। ওই চাকরকে নিয়ে কথা বলছি বলে তোর এত গায়ে লাগছে কেন? তুই আবার এই ছোট লোকটাকে ভালোবাসিস না তো আবার? হ্যাঁ ভালোবাসি ওই ছোট লোক, ওই চাকরকে। তোর কোনো সমস্যা? ও সমস্যা হবে না, তুই একটা চাকরকে ভালোবাসিস। আমি একটা চাকরকে ভালোবাসি বলে তোমার এত সমস্যা? তাহলে তুমি যে একটা বাটফারকে ভালোবাসলে তাহলে মামা আর মামের সমস্যা হয়নি? সুমি, তুই কিন্তু বেশি কথা বলছিস। তুমি কি করবে? সত্যি কথা বললে সবার গায়ে লাগে। সুমি তোকে। উর্মি যখন সুমিকে মারার জন্য হাত ওঠালো তখন ছোট আম্মু উর্মির হাত ধরে ফেলে। তারপর ছোট আম্মু উর্মির গালে কষে একটা থাপ্পড় মারলো। উর্মি বলল, মা তুমি আমায় মারলে? ওই হ্যাঁ, আমি তোকে মারলাম। এই থাপ্পড়টা তোকে অনেক আগে মারা উচিত ছিল, তাহলে তুই এমন খারাপ বেয়াদব হতে উঠতি না। আমার তো মনে হয় জয় তোকে যে কথাগুলো বলেছিল সেগুলো সত্যিই বলেছিল। ভাবি কি বলছো কি তুমি? না ভাই, ও অনেক খারাপ হয়ে গেছে। আমার মেয়ে বলে ওরে পরিচয় দিতেও মনে হয় না। মা চুপ, একদম চুপ। কার জন্য আজকে তুই দাঁড়িয়ে কথা বলছিস জানিস তুই? না জানিস না তুই? জানবি কি করে? সারাদিন তো বাবা আর মায়ের টাকা পয়সা নষ্ট করায় ব্যস্ত থাকিস। কি বলছো কি? চুপ করো তুমি। আজকে তুমি আমায় থামিও না। ও যে এতদিন ছেলেটার সাথে বাজে আচরণ করেছে, তারপর ছেলেটা কোনোদিনও কিছু বলেছে ওকে নিয়ে? আজকে আমার চেয়ে ওই চাকর তোমাদের কাছে বড় হয়ে গেল বাবা মা? হ্যাঁ, বড় হয়ে গেল, কারণ ওই ছেলের জন্য তুই এখন আমাদের সামনে দাঁড়িয়ে আছিস। ওই চাকরটা যদি না থাকতো তাহলে তুই 6 বছর আগে পৃথিবীতে বেঁচে থাকতি না। মানে? তুই যেই রাহুলকে চাকর বলে শত অপমান করার পরও রাহুল কেন তোকে কিছু বলে না জানিস? কেন? মনে পড়ে 6 বছর আগের কথা? ছোট আম্মু একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলা শুরু করলেন, 6 বছর আগের কথা। 6 বছর আগে তুই কলেজ থেকে একদিন ফেরার পথে তুই অ্যাক্সিডেন্ট করিস। অ্যাক্সিডেন্টের সময় 2টা কিডনিতে চাপ পড়ে, আর যার জন্য তোর কিডনিটা ড্যামেজ হয়ে যায়। তোর গ্রুপের কিডনি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন আমরা তোর আশা ছেড়ে দিয়ে বসেছিলাম। আমাদের কান্নাকাটি দেখে রাহুল একা একা ডাক্তারের সাথে গিয়ে কথা বলে। ডাক্তার রাহুলকে দেখে মানা করে দেয়, কিন্তু রাহুল ডাক্তারের পায়ে ধরে বলে, ডাক্তার আমার রক্ত আর উর্মির রক্তের গ্রুপ কিন্তু একই, প্লিজ আমার কিডনিগুলো নিয়ে নিন, তাহলে উর্মি বেঁচে যাবে। না, আমি পারবো না। তোমার এত কম বয়সে কিডনি ডোনেট করা বেআইনি। তাহলে আপনি একটা মায়ের কোল থেকে তার মেয়েকে এভাবে হারিয়ে যেতে দিবেন? আর তোমার মা বাবা? আমার মতো অনাথের আবার মা বাবা তো উর্মির বাবা মা। মানে? ডাক্তার আমি অনাথ, উর্মির বাবা আর মা আমাকে তাদের বাসায় থাকার জায়গা দিয়েছেন। আমায় নিজের ছেলের মতো স্নেহ দিয়ে বড় করেছেন। আমায় কখনো বাবা আর মায়ের অভাব বুঝতে দেননি। এখন আপনি বলেন আমার কি ওদের মেয়ের জীবন বাঁচানো উচিত না? আমার কোনো কিছুর প্রয়োজন হলে সেটা আমি বলার আগে আমার জন্য নিয়ে আসেন। জানেন ডাক্তার, ছোট আব্বু আর ছোট আম্মুর বিয়ের কয়েক বছর পর উর্মির জন্ম হয়। উর্মির জন্মের পর চৌধুরী বাড়ির সবাই কি যে খুশি হয় সেটা আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। আমার যখন তাদের বাসায় আসার 2 বছর হয় তখন আমি জানতে পারি উর্মির মা আর কোনো সন্তান নেননি। সন্তান নিলে হয়তো আমার জন্য তাদের স্নেহ ভালোবাসা কমে যাবে। চৌধুরী বাড়ির সবাইও ছিল একমত, কারণ উর্মি আর আমি ছিলাম চৌধুরী বাড়ির প্রাণ। এখন আপনি বলেন, উর্মির কিছু হলে ওই বাড়ির কেউ সেটা মেনে নিতে পারবে না। আমি মারা গেলে হয়তো কয়েকদিন সবাই কান্না করবে, কিন্তু উর্মির কিছু হয়ে গেলে ওই বাড়ির সবাই চিরদিন কান্না করবে। ওই বাড়ির কেউই অল্প বয়সে তাদের বাড়ির মেয়ে হারানোর যন্ত্রণা সহ্য করতে পারবে না। জানেন ডাক্তার, আমি ছোটবেলায় আমি মায়ের বাবার আদর পাইনি কখনো, এখন পেয়েছি। আমি সেই বাবা আর মাকে কিভাবে নিজের সামনে কষ্ট পেতে দেখতে পারি আপনি বলুন? আপনি যদি আপনার কিডনি না নেন তাহলে আমি এখন আপনার চেম্বার থেকে বের হয়ে আত্মহত্যা করা ছাড়া আমার কোনো উপায় থাকবে না। আমি ওই বাড়ির সবাইকে এভাবে কষ্ট পেতে দেখতে পারবো না। আমার আত্মহত্যার একমাত্র কারণ হবেন আপনি। কিন্তু দেখো বাবা, তুমি আমার কথা বুঝতে পারছো না। এটা কখনো সম্ভব না বাবা। আপনি আমার কথা বুঝতে পারছেন না কেন? আপনি কি চাইছেন আমার ছোট আব্বু আর ছোট আম্মু আমার চোখের সামনে এভাবে কষ্ট পাক? আমি সেটা সন্তান হয়ে কিভাবে মেনে নিব? কিন্তু ডাক্তারের পায়ে ধরে বললাম, আমি আপনার পায়ে পড়ি ডাক্তার, আপনি উর্মিকে বাঁচিয়ে দিন। তা না ছাড়া আমার মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আচ্ছা, আমি দেখছি। তারপর ডাক্তার নার্সকে ডেকে রাহুলের রক্তের গ্রুপ পরীক্ষা করে 1 ব্যাগ রক্ত নিতে বললেন। 2 ঘন্টা পর রাহুলের অপারেশন শুরু হয়। রাহুলকে অ্যানেস্থেশিয়া দেওয়ার পর ও রাহুলের পেট যখন কাটা হয়, রাহুলের শরীর তখন কেমন যেন খিঁচে আসছিল। যখন কিডনি বের করা হচ্ছিল তখন রাহুলের মুখ দিয়ে ফেনা বের হয়ে আসে।
রাহুলের কিডনি বের করার জন্য অপারেশন হচ্ছে, আর রাহুল শরীরটা কেমন যেন ঠান্ডা হয়ে আসছে। তারপর রাহুল হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। 3 ঘন্টার অপারেশন শেষে ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হয়। ডাক্তার উর্মির বাবা, মা আর চাচার সামনে গিয়ে বলল, চৌধুরী সাহেব, আপনার মেয়ের অপারেশন হয়ে গেছে। সে এখন বিপদমুক্ত। জ্ঞান ফেরার আগ পর্যন্ত তাদের আইসিইউ রাখা হয়েছে। ডাক্তারের কথা শুনে 3 জনই দাঁড়িয়ে গেল। সবার মুখে হাসি ফুটে। তখন উর্মির বাবা ডাক্তারকে বললেন, ডাক্তার, আপনারা বললেন কিডনি পাওয়া যায়নি, তাহলে? কিডনি পাওয়া যায়নি, তবে একটা ছেলে তার কিডনি স্বেচ্ছায় দিয়েছে। তার 2টা কিডনি আমরা আপনার মেয়েকে আর আপনার মেয়ের কিডনিগুলো ওই ছেলেকে লাগিয়ে দিয়েছি। কিন্তু এতে তো ডাক্তার ছেলেটা মারা যাবে, তবে ছেলেটা যদি মেডিসিন নিয়মিত খায় তাহলে হয়তো কয়েকটা বছর বেশি বাঁচতে পারবে, আর ভাগ্য ভালো হলে 10-15 বছর। আপনার মেয়ের 2টা কিডনির মাঝে ডান পাশের কিডনি 40% ভালো ছিল। ডাক্তার, সেই ছেলেটা কোথায়? আমরা ছেলেটার সাথে দেখা করতে চাই, যে ছেলেটা তার জীবন বাজি রেখে আমাদের মেয়েকে এভাবে বাঁচিয়ে দিল। আসুন আমার সাথে। তারপর ডাক্তার 3 জনকে নিয়ে আইসিইউতে গেলেন। রুমের ভেতরে ঢুকে বেডের দিকে তাকিয়ে 3 জনই শকড হয়ে গেল রাহুলকে দেখে আর উর্মিকে পাশাপাশি বেডে শুয়ে থাকতে দেখে। তখন চাচা ডাক্তারকে বলল, ডাক্তার, রাহুলের কি হয়েছে? এভাবে শুয়ে আছে যে? এই ছেলেই তো আপনার মেয়েকে কিডনি ডোনেট করেছে। ডাক্তার, রাহুলের কথা শুনে আপনি ওর থেকে কিডনি নিলেন? আমি অনেক মানা করি, কিন্তু ছেলেটা কথা শোনে না। আমি বাধ্য হয়ে নিতে হয়েছে। তাই বলে ডাক্তার? চৌধুরী সাহেব, ওই ছেলের কথাগুলো শুনে কিছু বলার ভাষা পাইনি। ছেলেটা আপনাদের সুখের জন্য নিজের জীবনটা হাসি মুখে বিলিয়ে দিয়েছে। জানেন ছেলেটা আপনাদের নিয়ে কি কি বলেছে? কি বলেছে? রাহুলের বলা কথাগুলো বললাম সবাইকে। ডাক্তার কথা বলছেন, তার চোখেও পানি স্পষ্ট। সব শুনে ছোট আব্বু, ছোট আম্মু আর চাচার চোখে জল চল। ছোট আম্মু সব শুনে সেখানে বসে পড়লেন আর তার মাথায় হাত দিয়ে নীরবে চোখের জল ফেলতে লাগলেন। ছোট আব্বু আর চাচু স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছেন। রাহুল যে তাদের খুশির জন্য এভাবে নিজের জীবনটা বিলিয়ে দেবে সেটা তারা কখনো হয়তো ভাবতেও পারেননি। 3 ঘন্টা পর রাহুলের জ্ঞান ফিরল। ডাক্তার রাহুলকে পরীক্ষা করে ক্যাবিনে শিফট করলেন। রাহুলকে ক্যাবিনে নিয়ে যাওয়া হলো। রাহুল তার ছোট আম্মুকে বলল, ছোট আম্মু, তুমি কান্না করছো কেন? তুমি চিন্তা করো না, উর্মি ঠিক হয়ে যাবে। আমি ডাক্তারের সাথে কথা বলেছি তো। কিন্তু কেন এটা করলি রাহুল? আমি কি করলাম আবার? তুই তোর কিডনিগুলো দিতে কে বলেছে? তখন রুমে প্রবেশ করে ছোট আব্বু আর চাচা। রাহুল ছোট আব্বু আর চাচাকে দেখে বলল, ছোট আব্বু, চাচা, তোমরা ছোট আম্মুকে বোঝাও তো কিভাবে কান্না করছে দেখো। তুই এই কাজ করতে গেলি কেন রাহুল? কি করব চাচা, নিজের বাবা আর মাকে তো কখনো দেখিনি, কিন্তু এই বাবা আর মা আমায় এত স্নেহ ভালোবাসা দিয়েছে যে আমি কখনো ভুলতে পারবো না কখনো। এখন তুমি বলো, এই বাবা আর মাকে নিজের চোখের সামনে কষ্ট পেতে দেখতে পারি কি করে বলো? আমি না হলাম তাদের ছেলে, কিন্তু তাদের মা আর বাবা বলে ডেকেছি তো। ছেলে হয়ে আমি তাদের কখনো কষ্ট পেতে দিব না কখনো। ছোট আব্বু রাহুলের কথা শুনে রাহুলকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে কান্না করছে। রাহুল তার ছোট আম্মুকে শান্ত করার চেষ্টা করছে। এদিকে ছোট আব্বু আর চাচা চোখের জল মোছায় ব্যস্ত। কিছুক্ষণ পর উর্মির জ্ঞান ফেরার খবর নার্স এসে দিয়ে যায়। তখন রাহুল সবাইকে উর্মির কাছে যাওয়ার জন্য বলল। তখন সবাই উর্মির কাছে গেল। উর্মির জ্ঞান ফেরার পর সবার সাথে কথা হলো। উর্মি আর রাহুল 10 দিন হাসপাতালে ছিল। 10 দিন পরে সকালে রাহুলকে নিয়ে বাসায় যাওয়া হলো, আর বিকেলে উর্মিকে বাসায় নিয়ে যাওয়া হলো। উর্মি রাহুলকে হাসপাতালে দেখে কিছুটা অবাক হলো আর মাকে জিজ্ঞেস করলো। তখন তার মা বললেন রাহুল অ্যাক্সিডেন্ট করেছিল। উর্মি তার মায়ের কথাটা শুনে কেন যেন মনে হলো তার মা মিথ্যে কথা বলছে। তারপরও উর্মি আর কোনো কথা বলেনি। এভাবে কেটে গেল 2 মাস। রাহুল আর উর্মি এখন পুরোপুরি সুস্থ। রাহুলের কিডনি ডোনেট করার কথা দাদিমার ফুফা শুনে ছোট আম্মু আর ছোট আব্বুর থেকে। একদিন রাহুল উর্মি আর তার চাচিকে ছাড়া সবাইকে ডেকে বলল, সবার উদ্দেশ্যে আমার একটা কথা বলার আছে। কি কথা? আমি যে উর্মিকে আমার কিডনি ডোনেট করেছি সেটা যেন উর্মি কখনো জানতে না পারে। এত বড় একটা কথা ওনার উর্মি থেকে কেন লুকাবো? আমি বলছি তাই ছোট আম্মু। দাদা ভাই, কি বলছিস তুই? তুই উর্মির এত বড় একটা উপকার করলি, সেটা উর্মি জানবে না? দাদিমা, উর্মির না জানাই ভালো নয় কি? কিছু কথা না হয় অজানা থাকুক না। আর তারপর যদি তোমরা চাও উর্মিকে বলতে, তাহলে আমি সেদিনই এই বাড়ি ছেড়ে চিরদিনের মতো চলে যাব। দাদু ভাই। হ্যাঁ দাদিমা, আমি তোমাদের কাছে হাত জোর করে বলছি, প্লিজ। আচ্ছা, এই কথা কেউ জানবে না, তবুও তুই এই বাড়ি ছেড়ে যাস না। রাহুলকে প্রতিদিন নিয়ম করে মেডিসিন খেতে হতো। রাহুল একদিন মিস করলে সেদিন দাদিমা আর ছোট আম্মু রাহুলকে অনেক বকাঝকা করত আর রাহুল কানে হাত দিয়ে বসে থাকতো। এভাবে কেটে গেল 6 বছর।
বর্তমানে। সেদিন শপিং মলে রাহুল তোকে বাঁচানোর জন্য ওই বখাটে ছেলেদের সাথে মারামারি করে। মারামারির এক পর্যায়ে ছেলেগুলো রাহুলের পেটের ডান পাশে ছুরি দিয়ে আঘাত করে। ছুরির সামান্য অংশ রাহুলের কিডনিতে গিয়ে সোজা আঘাত করে। রাহুল প্রথমে ব্যথা অনুভব না করলেও পরে ব্যথা অনুভব করে, যার জন্য সেদিন অজ্ঞান হয়ে যায়। রাহুলকে নিয়ে হাসপাতালে যাওয়া হলে ডাক্তার অপারেশন করার পর আমাদের সেদিন কি বলেছিল তুই জানিস? ছোট আম্মুর মুখে এমন কথা শুনে উপস্থিত সবার চোখে জল। উর্মির চোখ দিয়ে জল পড়ছে অনবরত। উর্মি চোখের জল মুছে তার মাকে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, মা সেদিন তো তোমরা কিছু বললে না, কিন্তু আজকে বলো ডাক্তার সেদিন কি বলেছিল? সেদিন ডাক্তার বলেছিল, দেখুন, ছুরির আঘাতটা বেশ গভীর। আমি আপনাদের আগেই বলেছিলাম রাহুলের যদি কোনো আঘাত লাগে পেটের ডান পাশে, তাহলে কিন্তু সেটা রাহুলের জীবন ঝুঁকিতে চলে যাবে। মেডিসিনের কারণে কিডনির অবস্থা আগের মতোই ছিল, কিন্তু ছুরির আঘাতে রাহুলের কিডনি 40% থেকে 20% কমে আসছে। এখন যে কোনো সময় রাহুলের কোনো কিছু হয়ে যেতে পারে। হয়তো রাহুল। ডাক্তাররা ছেলেটাকে আমার কাছে ফিরিয়ে দিন, যত টাকা লাগবে আমি আপনাকে দিব, তবুও আমার ছেলেটাকে আপনার কাছে সুস্থ করে দিন। দেখুন, এখানে টাকার কথা উঠছে না। রাহুলের গ্রুপের কিডনি এতদিনও পাওয়া যায়নি ডাক্তার। দেখুন চৌধুরী সাহেব, রাহুলের কিডনির গ্রুপটা যদি রেয়ার একটা গ্রুপ, আমরা চেষ্টা করে যাচ্ছি, যেটা পাচ্ছি সেটা রাহুলের কিডনি থেকে। সেই কিডনির অবস্থা অনেক খারাপ। এখন রাহুলকে আপনাদের নজরে রাখা উচিত। যত সম্ভব রাহুলকে সব ধরনের সমস্যা থেকে রাহুলকে দূরে রাখতে হবে, তা না হলে রাহুলকে হয়তো আমরা চিরকালের মতো হারিয়ে ফেলবো। আমরা সেদিন নিরুপায় হয়ে ডাক্তারের চেম্বার থেকে বের হয়ে আসি। কয়েকদিন পরে রাহুল জানতে পারে তোর জীবনের ঝুঁকি আছে, তখন সেটা তোর বাবাকে জানায়। তো তোর বাবা তোর কথা আর রাহুলের কথা চিন্তা করে তোদের ফুপুর বাসায় পাঠিয়ে দেয়। তুই একটু আগে বললি না রাহুল আমাদের জন্য কি করেছে? রাহুল আমাদের জন্য, তোর জন্য নিজের জীবনটা বিলিয়ে দিয়েছে। রাহুল জানতো সে আর এই পৃথিবীতে বেঁচে নেই। এটা জানার পরও নিজের অসুস্থ শরীর নিয়ে বেরিয়ে পড়েছে আমাদের জন্য কিছু করার জন্য। রাহুল এই বয়সে আমাদের জন্য অনেক কিছু করেছে, যা নিজের সন্তান কখনো করবে না। জানিস, তোর এত অপমান আঘাত সহ্য করেও রাহুল কেন কিছু বলতো না? কেন কিছু বলতো না? কারণ রাহুল ছোট থেকে তোকে পছন্দ করতো, সেটা আমরা সবাই জানতাম। রাহুল সেটা আমাদের তোকে বলতে নিষেধ করে। আমরা রাহুলের কথা শুনে অনেক খুশি ছিলাম। আমরা যখন জানতে পারি তখন তুই বিদেশে চলে গেলি, আর তুই যখন দেশে ফিরে এসে বললি তুই জয়কে ভালোবাসিস, সেদিন রাহুলের চোখে জল দেখেছিলাম। আমি তখন রাহুলকে বললাম তার মনের কথা তোকে বলার জন্য। তখন রাহুল বলে, না ছোট আম্মু, উর্মি যখন অন্য কাউকে ভালোবাসে তাকে নিয়ে এসে সুখী থাকুক, আমি না হয় তাকে দূর থেকে ভালোবেসে যাব। সব ভালোবাসা পূর্ণতা পায় না ছোট আম্মু। কথাগুলো বলে ছোট আম্মু দীর্ঘ একটা নিঃশ্বাস নিলেন। সবার চোখে জল স্পষ্ট। উর্মি চিৎকার করে কান্না করছে আর ওর মাকে বলছে, মা এতদিন কেন বললে না তুমি? রাহুল আমার সামনে যখন ছিল তখন কেন বললেন না? আমি রাহুলের সাথে এমন কোনো আচরণ কখনো করতাম না। রাহুল বাড়ি ছেড়ে চলে যাবে আমাদের ভয় দেখিয়েছিল, এরকম পরিস্থিতি তৈরি হবে তখন কি জানতো আমরা? তোকে কিছু বলতাম না, কিন্তু তোর আজকের ব্যবহারের জন্য বলতে বাধ্য হলাম। আমি জানি না ছেলেটা কোথায় আছে, কি করছে। না, আমি আমার স্বামীর কিচ্ছু হতে দিব না। আমি বেঁচে থাকতে আমি আমার স্বামীকে এইভাবে হারিয়ে যেতে দিব না। আমি রাহুলকে আবার খুঁজে আমার কাছে নিয়ে আসব। আমার করা সব কাজের জন্য ক্ষমা চাইবো। ও যদি ক্ষমা না করে তারপরেও আমি ওর পায়ের কাছে পড়ে থাকবো। উর্মির কথা শুনে সবাই চোখ বড় করে উর্মির দিকে তাকালো। তখন দাদিমা উর্মিকে বললেন, দিদিভাই তোর স্বামী মানে? দাদিমা, রাহুল আমার স্বামী। রাহুল তোর স্বামী হলো কিভাবে? আপু কি বলছিস তুই? তুই তো রাহুলকে সহ্য করতে পারিস না, তাহলে রাহুল তোর স্বামী হলো কি করে? এখন সবসময় মিথ্যা বলা শুরু করে দিয়েছিস। কয়েকদিন আগে আমার আর রাহুলের বিয়ে হয়েছে পাশের এলাকার একটা মসজিদে। কি বলছিস, একটু ক্লিয়ার করে বলতো উর্মি। বাবা, কয়েকদিন আগে আমরা একটা কাজে যাই, সেখান থেকে আসতে রাত হয়ে যায়। রাস্তার কয়েকটা বখাটে আমাদের রাস্তা আটকে দাঁড়ায়। রাহুল তখন ছেলেগুলোকে মারতে থাকে। মারামারির এক পর্যায়ে বখাটেদের সাথে তার বন্ধুরা এসে যোগ দেয়। আমরা তখন ভয়ে দৌড়াতে থাকি। আপনারা তো সব জানেন। উর্মি কথাগুলো বলে আবার কান্না শুরু করে দিল। সবাই তো উর্মির কথাগুলো শুনে খুশি হয়ে গেল। তখন সুমি বলল, না, এটা হতে পারে না। আমি রাহুলকে ভালোবাসি, রাহুল শুধু আমার। রাহুল আমার বিয়ে করা স্বামী। আমি রাহুলকে কোরআনকে সাক্ষী রেখে কবুল বলেছি। রাহুল শুধু আমার। সুমি, কি হচ্ছে কি? মা, আমি রাহুলকে। উর্মি সেখান থেকে গিয়ে রাহুলের নাম্বারে কল দিল, কিন্তু রাহুলের ফোন বন্ধ। উর্মি বারবার ফোন দিচ্ছে, কিন্তু রাহুলের ফোন বারবার বন্ধ বলছে।
উর্মির এবার ভয় হতে লাগলো। ভয় যেন উর্মিকে গ্রাস করে নিচ্ছে। উর্মি একটু আশা নিয়ে আবার কল দিল, কিন্তু এবারও ফোন বন্ধ। উর্মি ফোনটা হাত থেকে ছুঁড়ে মারলো মেঝেতে। উর্মি মাথায় হাত দিয়ে বসে পড়লো। উর্মির মনে হতে লাগলো সে কতবার রাহুলকে অপমান করেছে, আঘাত করেছে। উর্মি নিজের কাজের জন্য এখন অনুশোচনা করছে। উর্মি তাড়াতাড়ি করে বসা থেকে দাঁড়িয়ে নিচে নেমে এসে তার মা আর বাবাকে বলল, দিদিভাই চিন্তা করিস না, রাহুল দাদাভাই খুব তাড়াতাড়ি ফিরে আসবে। বড় কাকা, ছোট কাকা আর জামাই বাবা, তোমরা রাহুলকে তাড়াতাড়ি খুঁজে বের করে নিয়ে আসো। দিদিভাই তুই চিন্তা করিস না, আমি ওদের বলছি, ওরা রাহুলকে খুঁজে নিয়ে আসবে। ছোট আব্বু, চাচা আর ফুফা রাহুলের খোঁজে বেরিয়ে পড়লেন। শত চেষ্টা করেও রাহুলের খোঁজ পাওয়া গেল না। তারা অসহায়ের মতো ফিরে এলেন। উর্মিও পাগলামো শুরু করে দিয়েছে। এদিকে রাহুল, সুফিয়ান, মিতু আর নমির সাথে বেশ আনন্দে দিন কাটাচ্ছে। শত আনন্দের মাঝেও রাহুলের সবার কথা মনে পড়ে উর্মির কথাগুলো। রাহুল চট্টগ্রামে এসে তার ফোন থেকে পুরাতন সিম খুলে নতুন অ্যাক্টিভ করে নেয়। রাহুল ঠিক করে নেয় সে যতদিন পর্যন্ত জয়ের কাছ থেকে চৌধুরী বাড়ির সকল সম্পত্তি ফিরিয়ে না আনছে ততদিন সে কারোর সাথে যোগাযোগ করবে না। এভাবে কেটে গেল 1 মাস। সুফিয়ান, মিতু আর নমি চলে যায় দুবাই। রাহুল সিলেটের অফিসের দায়িত্ব নেয়। এদিকে উর্মি রাহুলের কোনো খোঁজ পায়নি, তবে সে হাল ছাড়েনি। উর্মি সহ বাকি সবাই রাহুলের খোঁজ এখনো করে যাচ্ছে। এভাবে কেটে গেল 5 বছর। আজকে রাহুল বাংলাদেশের টপ বিজনেসম্যানদের মধ্যে একজন। রাহুলের কাছে এখন যা টাকা পয়সা, বাড়ি গাড়ি আছে তাতে জয়ের মতো কয়েকশো জয়কে কেনা যাবে। রাহুল এখন তার খেলা শুরু করে দিয়েছে। রাহুল তার পিএকে বলল, মা বাবা, রাহুলের ফোন বন্ধ আসছে। আমি কল দিয়ে যাচ্ছি কিন্তু ফোন বন্ধ আসছে। বাবা মা, তোমরা রাহুলকে আমার কাছে নিয়ে আসো না। আমি আমার সকল কাজের জন্য আমি ক্ষমা চেয়ে নিব। আমি কখনো এমন আচরণ করব না ওর সাথে। উর্মি কান্না করতে করতে বসে পড়লো। দাদিমা উর্মিকে ধরে রেখে বললেন, রাজীব, কালকে থেকে জয়ের কোম্পানির সকল অর্ডার আমরা যাতে পেতে পারি সেই ব্যবস্থা করো। স্যার আমি দেখছি। দেখছি বললে হবে না রাজীব, 2 মাসের ভিতরে আমি জয়কে রাস্তায় দেখতে চাই। জয়কে যারা অর্ডার দেয় তাদের একটা লিস্ট করে আমার কাছে দুপুরের আগে দাও। আমি সবার সাথে কথা বলে আমাদের তৈরি করা প্রোডাক্টের স্যাম্পল তাদের দিয়ে আসবো। স্যার আমি নিয়ে আসছি কিছুক্ষণের মধ্যে। রাজীব রুম থেকে বেরিয়ে গিয়ে লিস্ট তৈরি করতে থাকে। তখন রাহুল তার উকিলকে কল দিয়ে বলে একটা ডিভোর্স পেপার রেডি করার জন্য। উকিলের সাথে কথা বলে রাহুল ফোন কেটে দিয়ে সুফিয়ানকে কল দিল। সুফিয়ান ফোন রিসিভ করে বলল, হ্যাঁ বন্ধু বল। সকল হিসাব দেখে নিয়েছিস তো তুই? রাহুল, তোকে না বলছি এই কোম্পানি আমি তোর নামে লিখে দিয়ে আসছি, তাহলে কেন আমায় সব কিছুর হিসাব আমায় দিচ্ছিস? বন্ধু, কোনো কিছু আমার না, এইগুলো তোর আছে, তোর থাকবে। শালা, তোর যদি হাতের কাছে পেতাম কি করতি? ভর্তা করে দিতা। ও আচ্ছা, মিতু আর নমি কেমন আছে? মিতু নমিকে খাইয়ে দিচ্ছে। বন্ধু, কালকে থেকে জয়ের পতন শুরু হবে। তাহলে তো ভালোই। তোরা কবে আসছিস বাংলাদেশে? দেখি, শিওর বলতে পারছি না। তোদের দেখার খুব ইচ্ছে করছে, যদি পারিস তাহলে আসিস। আচ্ছা রাখছি তাহলে। আচ্ছা। রাহুল ফোনটা রেখে ক্যান্টিনে চলে গেল। রাহুল ক্যান্টিন থেকে খাওয়া দাওয়া করে আবার কাজ করতে লাগলো। রাহুল কাজ করছিল তখন রাজীব রুমে আসলো আর বলল, স্যার এই যে লিস্টগুলো দেখে বুঝতে পারলাম বেশিরভাগ অর্ডার দুবাই থেকে এসেছে, আর কয়েকটা অর্ডার ইন্ডিয়া থেকে। দুবাই একটা কোম্পানির অর্ডার দেখে আমার চোখ আটকে গেল। আমি ফোন নিয়ে সুফিয়ানকে কল দিলাম। সুফিয়ান ফোন রিসিভ করতে আমি সুফিয়ানকে বললাম, তুই কি এখন ফ্রি আছিস? তোর সাথে কথা বলার জন্য আমি সবসময় ফ্রি আছি, বল কি বলবি? দুবাইয়ের একটা কোম্পানি জয়ের কোম্পানিকে 10.5 কোটি টাকার অর্ডার দিয়েছে। কি বলছিস কি তুই? এটা দেখে আমিও তো অবাক হয়ে গেছি। কোম্পানির নাম কি? RG কোম্পানি। কি? হ্যাঁ। আজকে রাতে তো RG কোম্পানির সাথে আমার মিটিং। তাহলে তো ভালোই। শোন, তোকে একটা কাজ করতে হবে আমার। আমি বুঝে গেছি কি করতে হবে, তুই চিন্তা করিস না। আজকেই RG কোম্পানির জয়ের সাথে তার চুক্তি বাতিল করে তোর সাথে চুক্তিতে যাবে। ধন্যবাদ বন্ধু। আর কোনো কোম্পানি আছে কি? বাকিটা আমি সামনে নিব বন্ধু, তুই শুধু এই কাজটা করে দে। চিন্তা করিস না, কালকে সকালে একটা মেল তোর কাছে যাবে। আচ্ছা। রাহুল ফোন কেটে অফিসের কাজ শেষ করে চলে গেল ডাক্তারের সাথে দেখা। ডাক্তারের চেম্বারে গিয়ে রাহুল বলল, ডাক্তার কেমন আছেন? আরে রাহুল যে, ভালো আছি, তুমি কেমন আছো? আছি এরকম। কোনো সমস্যা হয়েছে? কয়েকটা পেইন কিলার দরকার ছিল। কেন, কি হয়েছে? ব্যথা একটু বেড়ে গেছে। আচ্ছা আমি লিখে দিচ্ছি। আচ্ছা। রাহুল, তোমার একটা কথা বলার ছিল। হ্যাঁ ডাক্তার বলুন। উর্মি হাসপাতালে আসে আর তোমার খোঁজ করে কালকেও এসেছিল। আর কত লুকোচুরি খেলবে, এবার তো তাদের সামনে দাঁড়াতে পারো কি? সবাই তোমার আশা ছেড়ে দিলেও উর্মি তোমায় খুঁজে যাচ্ছে। মেয়েটার চেহারা কেমন যেন রুক্ষ হয়ে গেছে। উর্মির দিকে তাকালে কেমন জানি মায়া হয়। যাবো ডাক্তার, আর 2 মাস পরে আমি তাদের সামনে গিয়ে দাঁড়াবো। যত তাড়াতাড়ি পারো তাদের সাথে দেখা করো।
রাহুল প্রেসক্রিপশন নিয়ে ডাক্তারের রুম থেকে বেরিয়ে এলো। রাহুল একটা দোকান থেকে মেডিসিন কিনে গাড়িতে উঠতে যাবে, তখনই রাহুল কারোর সাথে ধাক্কা খেলো। রাহুল তাকিয়ে দেখতে পেল একটা মেয়ে। রাহুল ভালো করে তাকিয়ে দেখলো এটা সুমি। রাহুল সরি বলে সেখান থেকে চলে আসছিল। তখন লোকটাকে আমি সরি বলতে যাবো, তখন তাকিয়ে দেখলাম কেমন যেন পরিচিত মনে হচ্ছিল। আমি একটু ভালো করে লোকটার পা থেকে মাথা পর্যন্ত খেয়াল করলাম। লোকটাকে দেখে রাহুলের মতো মনে হচ্ছিল। আমি তখন বললাম, রাহুল, এই রাহুল। আমি সুমির কথার কোনো উত্তর না দিয়ে আমি আমার গাড়ির কাছে চলে এলাম, আর মেয়েটা পিছন থেকে আমায় ডাকছে আর আমার পিছন পিছন আসছে। রাহুল দাঁড়াও, রাহুল একটিবার দাঁড়াও প্লিজ, রাহুল। আমি তাড়াতাড়ি করে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিয়ে সেখান থেকে চলে এলাম। আমি আমার মনের সুখে গাড়ি চালাচ্ছিলাম, তখন খেয়াল করলাম একটা গাড়ি আমায় ফলো করছে। আমি গাড়িটার দিকে একটু ভালো করে তাকিয়ে দেখলাম গাড়িটা সুমির গাড়ি। আমি তাড়াতাড়ি করে গাড়ির স্পিড বাড়িয়ে দিলাম। কিছুক্ষণ পর আমি বাসায় এসে নিজের রুমে চলে গেলাম। এদিকে সুমি কিছু দূর রাহুলের গাড়িকে ফলো করলেও কিছু সময় পর রাহুলের গাড়ি আর খুঁজে পায়নি। সুমি বাসায় ফিরে উর্মিকে ডাকতে শুরু করল। উর্মি আপু, উর্মি আপু, আপু কোথায় তুই? সুমির চিৎকার শুনে সবাই ড্রয়িং রুমে চলে আসলো। উর্মি নিচে এসে সুমিকে বলল, কি রে, তুই এত চিৎকার করছিস কেন? আপু আজকে আমার নাচতে ইচ্ছে করেছে। তুই এই কথা বলার জন্য চিৎকার দিয়ে বাড়ি মাথায় তুলে নিয়েছিস? আরে আপু, আমি আজকে তোকে যা বলবো সেটা শুনে তুইও নাচতে শুরু করবি আর বাড়ি মাথায় তুলে নিবি। সুমি, কি বলবি সেটা বল, এত হেয়ালি করছিস কেন? আমি আজকে হাসপাতাল থেকে ফেরার পথে একজনের সাথে আমার দেখা হয়েছে। তার নাম শুনলে তোমরাও চমকে যাবে। আরে বলবি তো কার সাথে দেখা হয়েছে? সুমি, কাকে দেখে এসে এত লাপাচ্ছিস? তোমার ছেলেকে দেখে বড় মামি। আমার ছেলে মানে? কাকে দেখেছিস একটু ক্লিয়ার করে বলবি? হাসপাতাল থেকে আমি ফেরার সময় দাদিমার মেডিসিন কেনার জন্য আমি একটা ফার্মেসিতে যাই। মেডিসিন কিনে আমি যখন বের হতে যাব তখন আমি রাহুলকে দেখতে পাই। কি? হ্যাঁ আপু, জানিস আমি পেছন থেকে অনেকবার ডাকলাম কিন্তু রাহুল একবারও পেছনে তাকায়নি। আমি গাড়ি নিয়ে রাহুলের গাড়ির পিছনে, কিন্তু রাহুল হয়তো সেটা বুঝতে পেরে গাড়ির স্পিড বাড়িয়ে কোথায় হারিয়ে যায়। কি বলছিস? কি আমার ছেলে এখনো? সুমি, তুই সত্যি বলছিস না মজা করছিস? আপু এই দেখ, আমি ফার্মেসি থেকে রাহুলের গাড়ি ওঠার ভিডিও করেছি। সবাই ভিডিওতে স্পষ্ট দেখতে পেল রাহুলকে। ভিডিওতে রাহুলকে দেখতে পেয়ে সবাই অনেক খুশি হলো, কিন্তু হঠাৎ করে সবাইকে এড়িয়ে যাওয়ার কারণটা কেউ বুঝতে পারছে না। উর্মি তো রাহুলকে আবার এই শহরে দেখতে পারবে সেটা কখনো চিন্তাও করেন। এদিকে রাহুল ফ্রেশ হয়ে এসে বুয়ার রান্না করা রেখে যাওয়া খাবার খেয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো জয়কে অর্ডার দেওয়া কোম্পানিগুলোর মালিকের সাথে এক এক করে দেখা করতে। অনেকে রাহুলের তৈরি করা স্যাম্পল দেখে রাজি হয়ে যায়, আর অনেক প্রথমে রাজি না হলেও রাহুল অনেক কষ্ট করে রাজি করল। রাহুল রাতে ক্লান্ত হয়ে বাসায় ফিরল। ফ্রেশ হয়ে বিছানায় শোয়া মাত্রই রাহুলের ফোন বেজে উঠলো। রাহুল ফোন হাতে নিয়ে দেখতে পেল সুফিয়ান কল করেছে। রাহুল রিসিভ করতেই সুফিয়ান বলল, কি রে, ঘুমিয়ে পড়েছিস? না, সবার সাথে কথা বলে রাজি করিয়ে একটু আগে বাসায় আসলাম। তোর ওই দিকের খবর কি? কাজ হয়ে গেছে, কালকে সকালে তোর সাথে কথা বলবে। ধন্যবাদ বন্ধু। তোর ধন্যবাদ তোর কাছে রাখ। তোর বউর হাতে রান্না একদিন খাবার খাইয়ে দিস, তাহলে হয়ে যাবে। বউ? বউ আমার কপালে নাই। ধুর শালা, ঘুমা, কালকে সকালে কথা হবে। আচ্ছা, শুভরাত্রি। রাহুল খাবার খেয়ে ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালে রাহুল ঘুম থেকে উঠে দেখতে পেল তার জিমেইল অ্যাকাউন্টে একটা মেইল এসেছে। রাহুল মেইলটা পড়ে অনেক খুশি হলো। তারপর রাহুল অফিসে এসে তার পিএ রাজীবকে বলল, রাজীব অফিসের সকল স্টাফদের 20 মিনিটের ভিতরে আমাদের মিটিং রুমে দেখতে চাই। তাদের সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। আচ্ছা স্যার। কিছুক্ষণ রাজীব এসে রাহুলকে নিয়ে যায় মিটিং রুমে। রাহুল সবার সাথে কুশল বিনিময় করল। রাহুল সবাইকে উদ্দেশ্য করে বলল, দুবাইয়ের একটা কোম্পানি সহ আমাদের দেশের কয়েকটা কোম্পানি আমাদের তৈরি প্রোডাক্টগুলো দেখে বেশ পছন্দ করেছে। প্রত্যেক কোম্পানি প্রথম অবস্থায় 3,500 প্রোডাক্ট অর্ডার করছে আর সময় দিয়েছে 1 মাস। আমি জানি 1 মাসে কখনো সম্ভব না, তবু আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই সুযোগটা কাজে লাগিয়ে প্রমাণ করে দিব আমরাও পারি। সবার বেতন ডাবল করে দিব, আর যারা ওভারটাইম কাজ করবে তারাও ওভার কাজের জন্য বোনাস পাবেন। যে করেই হোক আমাদের জয় গ্রুপও কোম্পানিকে পথে নিয়ে আসবো। আমি অফিসে জয়েন করার পর আমার কষ্টের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করেছি, কারণ আপনারা সবাই হলেন আমার আরেকটা পরিবার। এখন আপনারা যদি আমায় সহযোগিতা করেন তাহলে ওই জয়কে ওর পাপের শাস্তি দিতে পারবো। এখন বাকিটুকু আপনাদের ইচ্ছা। তখন সবাই মিলে একসাথে বলে উঠল, স্যার, আমরা আমাদের নিজেদের সবটা দিয়ে কাজ করব। স্যার, আমরা আপনার সাথে আছি এবং সবসময় থাকবো।
ধন্যবাদ আপনাদের, সত্যি আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা তাহলে কাজ শুরু করে দিন। এদিকে জয় জানতে পারলো তার সকল অর্ডার ক্যান্সেল হয়ে গেছে এবং অর্ডারগুলো আর চৌধুরী নামে একটা কোম্পানিকে দেওয়া হয়েছে। জয় সব শুনে চিৎকার করে বলল, না না, এটা হতে পারে না। আমি যদি অর্ডারগুলো না পাই তাহলে আমায় রাস্তায় নামতে হবে। ব্যাংক থেকে নেওয়া ঋণ যদি পরিশোধ করতে না পারি তাহলে আমার সবকিছু শেষ হয়ে যাবে। জয় যখন অফিস থেকে বের হয়ে যাবে তখন তার কোম্পানির শ্রমিকরা এসে জয়কে বলল তাদের বেতন দেওয়ার জন্য, 3 মাসের দেওয়ার জন্য। আর ফ্যাক্টরির কয়েকটা মেশিন নষ্ট হয়ে গেছে। কিসের বেতন? তোদের কোনো বেতন দেওয়া যাবে না। চুপচাপ গিয়ে কাজ কর, না হলে সব কটাকে বের করে দেব। মেশিনগুলো নিজেরাই ঠিক কর গিয়ে। তখন শ্রমিকরা বলল যদি বেতন দেওয়া না যায় তাহলে তারা আর কোম্পানির সাথে কাজ করবে। শ্রমিকদের কথা শুনে জয় ও জয়ের লোকেরা রেগে গিয়ে লাঠি হাতে শ্রমিকদের উপর হামলা করে। এদিকে রাহুল তার অফিস থেকে সবকিছু বসে দেখছে আর হাসছে। এভাবে কেটে যায় দূর। রাহুল সকল কোম্পানির অর্ডারগুলো সঠিক সময় পূরণ করতে পেরেছে। রাহুল তার অর্জিত টাকা থেকে তার কোম্পানির স্টাফদের ডাবল বেতন সহ বোনাস প্রদান করেছে। কোম্পানির সবাই আজ অনেক খুশি। এদিকে ব্যাংক জয়ের সবকিছু বাজেয়াপ্ত করে নিলামে তুলেছে। জয় চুপচাপ বসে আছে এক কোণে। জয় অনেক চেষ্টা করেছিল আর চৌধুরীর সাথে দেখা করার জন্য, কিন্তু পারেনি, তাই জয় বসে আছে। নিলামে জয়ের সম্পত্তি অনেক বিজনেসম্যান কেনার জন্য বসে আছেন। নিলাম শুরু হলে একজন করে তাদের বাজেট অনুযায়ী দাম বলতে লাগলো। নিলামের শেষ পর্যায়ে এসে রাহুল বলে উঠল, 80 কোটি টাকা। 80 কোটি টাকা শুনে সবাই পেছনে তাকিয়ে দেখতে পেল রাহুলকে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। তখন নিলাম কর্মী মাইকে ঘোষণা করে জয়ের সম্পত্তি 80 কোটি টাকায় বিক্রি করে দিল। রাহুল টাকা পরিশোধ করে কাগজ বুঝে নিয়ে যখন চলে যাবে তখন জয় রাহুলের সামনে এসে বলল, কে তুই? 40 কোটি টাকা সম্পত্তি তুই 80 কোটি টাকা দিয়ে কিনে নিলি? তখন রাজীব পাশ থেকে বলে উঠল, উনি হচ্ছেন বাংলাদেশের টপ বিজনেসম্যান আর চৌধুরী। কি? তার মানে তুই আমায় এভাবে রাস্তায় নামিয়ে নিয়ে এসেছিস? রাস্তার কুত্তাকে তো রাস্তায় সুন্দর মানায়। তুই কি বললি? তুই যেভাবে আমার ছোট আব্বুর কাছ থেকে ওনার সম্পত্তি হাতিয়ে নিয়েছিলি, ঠিক তেমনি আমি সেই সম্পত্তিগুলো তোর কাছ থেকে নিয়ে নিলাম। আমি অবশ্য তোর মতো বেইমানি করে নেইনি, আমি লিগ্যালি নিয়েছি সব। ছোট আব্বু মানে? আর কে তুই? তোকে তো চেনা চেনা মনে হচ্ছে। মনে আছে এই বাড়িতে এই জায়গায় দাঁড়িয়ে তোকে আমি কি বলেছিলাম? কি বলেছিলি? জায়গা এটা থাকবে, বাড়িও এটা থাকবে, তফাৎ শুধু হবে আমি বাড়ির মালিক আর আপনি রাস্তার কুত্তা হবেন। রাহুল তুই? যাক, চিনতে পেরেছেন তাহলে। কিন্তু কি করে তুই? চৌধুরী বাড়ির চাকর যখন টপ বিজনেসম্যান, এটা বিশ্বাস হচ্ছে না? জানেন তো, ইচ্ছেটা যদি পবিত্র হয় তাহলে সৃষ্টিকর্তা কাউকে কখনো নিরাশ করেন না। আমার ইচ্ছেটা ছিল পবিত্র, তাই তো আমি বাংলাদেশের টপ বিজনেসম্যান। আপনাকে আপনার শ্বশুরবাড়ি নিয়ে যাওয়ার জন্য বাইরে আপনার শালা আর সম্বন্ধীরা অপেক্ষা করছে। আজকে আসি তাহলে। এদিকে সবাই নিউজে দেখছে কোন এক আর চৌধুরী 80 কোটি টাকা দিয়ে দেউলিয়া জয়ের সমস্ত সম্পত্তি কিনে নিয়েছে। এই নিউজ দেখে সবার মনে হাসি ফুটে উঠল। তখন দাদিমা বললেন, দেখছো তোমরা সৃষ্টিকর্তা কিভাবে শয়তানকে শাস্তি দিয়েছেন? আমি বলেছিলাম না, জয় তার পাপের শাস্তি একদিন ঠিকই পাবে। হ্যাঁ মা, সৃষ্টিকর্তা আপনার কথা শুনেছে। এখন শুধু আমার ছেলেটাকে আমার কাছে যেন ফিরিয়ে দেন, সেটা সৃষ্টিকর্তার কাছেই চাই। এদিকে রাহুল গাড়িতে এসে রাজীব আর ড্রাইভারকে বিদায় দিয়ে রাহুল নিজে গাড়ি ড্রাইভ করতে শুরু। রাহুল চিন্তা করছে ওই বাড়ির সবাই যখন জানতে পারবে তারা তাদের হারানো সবকিছু ফিরে পেয়েছে, তখন তারা কতটাই না খুশি হবে। রাহুল কোর্টে এসে ডিভোর্স কাগজটা নিয়ে ফুফুদের বাসার উদ্দেশ্যে রওনা দিল। হঠাৎ করে রাহুলের পেটের ডান পাশে ব্যথা শুরু হয়ে গেল, সাথে রাহুলের মুখ থেকে রক্ত পড়া শুরু হলো। রাহুল গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে জল দিয়ে মুখ ধুয়ে একটা পেন কিলার খেয়ে নিল। রাহুল গাড়িতে এসে আবার গাড়ি চালানো শুরু, কিন্তু ব্যথাটা যেন কমছেই না। রাহুল ফুফাদের বাসায় এসে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল। রাহুল বাসায় এসে বেল বাজালো। কিছুক্ষণ পর রাহুলের ফুফু এসে দরজা খুলে দিলেন। রাহুলকে দেখে তো ফুফু অবাক হয়ে গেলেন। ফুফু রাহুলকে জড়িয়ে ধরে কান্না করে দিলেন। রাহুল ফুফুকে শান্ত করল। তখন ফুফু রাহুলকে বলল, রাহুল কেমন আছিস তুই? না, এতদিন পরে আমাদের কথা মনে পড়লো তোর? মনে পড়তো, কিন্তু কাজের জন্য আসতে পারিনি। তুমি কেমন আছো ফুপু? মানে? বাকি সবাই কোথায় ফুপু? সবাই বাসায় আছে, তুই দাঁড়া, আমি সবাইকে ডাকছি। ভাইয়া, ভাবি, মা, উর্মি, সুমি, কোথায় তোমরা? তাড়াতাড়ি নিচে আসো, দেখে যাও কে এসেছে। ফুফুর আওয়াজ শুনে সবাই নিচে আসলো। নিচে এসে সবাই রাহুলকে দেখে তো অবাক। ছোট আম্মু রাহুলকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিলেন। রাহুল ছোট আম্মুকে জড়িয়ে ধরে। উর্মি রাহুলকে দেখে উর্মির মুখে হাসি ফুটে উঠলো, এ এক তৃপ্তির হাসি। তখন দাদিমা রাহুলকে ধরে কান্না করে বললেন, দাদু ভাই
এতদিন পরে আমাদের কথা মনে পড়লো তোর। এইবার হয়তো মরতে পারবো শান্তিতে। সৃষ্টিকর্তা হয়তো তোর দেখা পাওয়ার জন্যই আমার এতদিন বাঁচিয়ে রেখেছিলেন। কি করব? তোমাদের সাথে জয় যা করেছে সেটার প্রতিশোধ নিতে হবে না? জয়ের থেকে সবকিছু ফিরিয়ে আনার জন্যই তো এতদিন ধরে আমি আসতে পারিনি। তবে আজকে জয়ের থেকে সবকিছু ফিরিয়ে নিয়ে আসছি। আর রইল তোমার মরার কথা। তোমার এই নাতি থাকতে কার এত সাহস আছে যে তোমায় নিয়ে যাবে? ফিরিয়ে আনার জন্য মানে? আজকে আর চৌধুরী নামে একজন জয়ের সকল সম্পত্তি কিনে নিয়েছে। ছোট আব্বু, আমি জয়ের থেকে সবকিছু কেড়ে নেওয়া সেই আর চৌধুরী। কথাটা বলে রাহুল একবার সবার দিকে তাকিয়ে নিল। এক নজরে রাহুল দেখলো সবাই তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন রাহুল তার সাথে আনা সুটকেস থেকে একটা ফাইল বের করে তার ছোট আব্বুকে বলল, ছোট আব্বু, এই ফাইলটা নাও। এটা কিসের ফাইল? জয় যা তোমার কাছ থেকে বেইমানি করে নিয়েছিল আমি সেইগুলো আবার তোমার কাছে ফিরিয়ে দিলাম। তোমার এই ছেলে তোমাকে বলেছিল তোমার হারানো সবকিছু ফিরিয়ে দিবে। এই নাও তোমার হারানো সবকিছু। রাহুলের কথা শুনে অবাক হয়ে আছে, কেউ কিছু বলছে না। তখন ছোট আম্মু রাহুলকে বললেন, কিন্তু তুই কি করে এসব করলি? খান গ্রুপ অফ কোম্পানির মালিক ইসলাম খানের ছেলে হলো আমার বন্ধু সুফিয়ান। সুফিয়ানের সাথে আমি চট্টগ্রামে দেখা করি। তারপর সুফিয়ানকে সবকিছু খুলে বলি। তখন সুফিয়ান সব শুনে আমায় সাহায্য করে। তারপর আমি এই পর্যায়ে আসি। ছোট আম্মু, আমি চলে যাব একটু পরেই। রাহুলের কথা শুনে উর্মির মুখটা কালো হয়ে গেল। উর্মি সেখান থেকে তার রুমে চলে গেল। উর্মির চলে যাওয়া রাহুলের চোখ এড়ায়নি। রাহুল একবার উর্মির যাওয়ার দিকে তাকিয়ে আবার সবার দিকে মনোযোগ দিয়ে, কোথায় যাবি তুই? কোথায় যাবি? কোথায় যাব জানি, তবে হয়তো অনেক দূরে চলে যাব। রাহুল কথাটা বলে সুমির সামনে গিয়ে বলল, কিরে ফাজিল, কেমন আছিস? আর কয়েকদিন পরে তো ডাক্তার হয়ে যাবি তুই। তোমার সাথে আমার কোনো কথা নাই। ওয়েট ওয়েট, তুমি জানলে কি করে? আমি সব জানি। এখন বল, আমার সাথে কথা বলবি না কেন? 2 মাস আগে তোমাকে কতবার ডাকছিলাম, কিন্তু তুমি কি করলে? আমার কোনো ডাক না শুনেই চলে গেলে। আচ্ছা, ভুল হয়েছে, আমায় ক্ষমা করে দিন।